দেওয়ানি কার্যবিধির আজকের ক্লাস শুরু হবে আদেশ 38 থেকে। খুবই গুরুত্বপূর্ণ। দেওয়ানি কার্যবিধির আজকের ক্লাস আদেশ 38 থেকে। আদেশ 38-এ বলা আছে যে রায় ঘোষণার পূর্বে গ্রেফতার এবং ক্রুক। রায় ঘোষণার পূর্বে মানে কিছু কিছু লোকজন বা কিছু কিছু অপরাধী আছে, কিছু কিছু আহ সময় দেখবেন রায় ঘোষণার পূর্বেই কি করা লাগে, ওই লোককে গ্রেফতার করতে হয় অথবা ওই লোকের সম্পত্তি ক্রুক করতে হয়। এটাই হচ্ছে অ্যারেস্ট অ্যান্ড অ্যাটাচমেন্ট। অ্যারেস্ট মানে গ্রেফতার, অ্যাটাচমেন্ট মানে ক্রুক করা আর কি। বিফোর জাজমেন্ট, ইংলিশ টার্ম গুলাও পড়তে হবে। অ্যারেস্ট অ্যান্ড অ্যাটাচমেন্ট বিফোর জাজমেন্ট মানে রায় ঘোষণার পূর্বে আপনার গ্রেফতার এবং ক্রুক। গ্রেফতার মানে পুলিশ গ্রেফতার করে তাকে নিয়ে আসবে, আর ক্রুক মানে তার সম্পত্তি যদি থাকে সেগুলা আদালত কি করবে, ক্রুক করবে। এটাই হচ্ছে রায় ঘোষণার পূর্বে গ্রেফতার এবং ক্রুক। মানে এই বক্তব্য থেকে অনেক কিছু আপনি কি অনুধাবন করতে পারবেন যে এই বক্তব্য দিয়ে আপনাকে কি বোঝানোর চেষ্টা করা হচ্ছে। ঠিক আছে, এই হচ্ছে আপনার বিষয়। তো রায় ঘোষণার পূর্বে আপনার হচ্ছে গ্রেফতার এবং ক্রোক কেন করা হয় সাধারণত? যদি কোনো আপনার আদালত যদি এই মর্মে, আদালতকে যদি আপনি সন্তুষ্ট করতে পারেন যে বাদীর যে মামলা চলতেছে সেই মামলা বিলম্বিত বা আপনার কোনো প্রকার ক্ষতি করা অথবা বিবাদী আত্মগোপনে চলে যাওয়া অথবা বিবাদী সম্পত্তি হস্তান্তর, এই সমস্ত কার্যক্রমের সাথে জড়িত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, সেই ক্ষেত্রে আদালত বিবাদীকে হাজির করার জন্য জামানত প্রদান করতে নির্দেশ দিতে পারে যে তুমি সিকিউরিটি মানি বা জামানত দাও। ঠিক আছে, এটা আদালত কি করতে পারে, তাকে বলতে পারে। এটা বলা হচ্ছে জামানত তলব, এটা বলা হচ্ছে বিধি একে। আর জামানত দিতে যদি ব্যর্থ হয় তাহলে বিধি চাইরে কি বলছে, বিধি চাইরে বলছে জামানত দিতে ব্যর্থ হলে আদালত ওই আসামিকে, বিবাদীকে আদালত কি করতে পারে, দেওয়ানি কারাগারে প্রেরণ করতে পারে। আর ওই আপনার 50 টাকা বা তার কম ডিক্রির জন্য, ডিক্রির টাকার পরিমাণটা যদি 50 টাকা হয় বা তার কম হয় তাহলে 6 সপ্তাহ পর্যন্ত সিভিল প্রিজন বা দেওয়ানি কারাগারে আটক রাখার ব্যবস্থা আছে। আর ডিক্রির টাকার পরিমাণ যদি 50 টাকার বেশি হয় তাহলে তাকে 6 মাস আটক রাখা যেতে পারে। কোথায়? দেওয়ানি কারাগারে, ক্রিমিনাল কারাগারে না, সিভিল প্রিজন বা দেওয়ানি কারাগার। তাহলে এখান থেকে আমরা 1 আর 4 এই দুইটা বিধি দেখলেই চলবে। তাহলে রায় ঘোষণার পূর্বে আপনার হচ্ছে গ্রেফতার, এই শিরোনামে আমরা দুইটা দেখব যে জামানত আপনার দিতে বলতে পারে যদি আদালতের কাছে মনে হয় যে বিবাদী কি করতে পারে, মামলাটাকে বিলম্বিত করতে পারে, বিবাদী ক্ষতিগ্রস্ত করতে পারে, বিবাদী আত্মগোপনে থাকতে পারে, বিবাদী সম্পত্তি অন্য কারো কাছে বিক্রি করে ফেলতে পারে রায় হওয়ার আগেই, সেই ক্ষেত্রে আদালত এই কাজটা করে থাকে। আচ্ছা, স্যার, তাহলে এটা 58 ধারার হচ্ছে সাথে মিল রায়। আছে নাকি স্যার? 58 ধারা স্যার। হ্যাঁ, হ্যাঁ, ওইটা ধারাতে, হ্যাঁ 58 ধারার ওখানে তো সাথে। বলছে এই বিষয়টা। হ্যাঁ, ওখানেও কি আপনার এই বিষয়টা বলা আছে, এই টার্মটা ওখানেও বলা আছে। হ্যাঁ, আর এটা হচ্ছে 38 ধারায় যদি এই কন্ডিশন হয় তাহলে তার শাস্তির বিধানটা বিধি 4-এ বলা আছে, পানিশমেন্টটা। আচ্ছা, তাহলে এটা শুধু গ্রেফতারকেই বলা হচ্ছে। এখন আমরা এই যে পরের যে বিষয়টা ক্রুক, এটা হচ্ছে এর পরে বা বিধি 5 থেকে 13-তে ক্রুকের বিষয়টা বলা হয়েছে যে তার সম্পত্তি আদালত কি করবে, আটক করবে। সম্পত্তিটা আদালত তার নিজের আপনার দায়িত্বে বা নিজের আওতায় নিয়ে যাবে, এটাই হচ্ছে ক্রুক করা। ঠিক আছে, আমরা তো অনেক সময় অনেক বস্তু ক্রুক করি না, তাই এটা ক্রুক করে, এটা তো না নিতে পারে, হ্যাঁ মানে নিজের দখলে বা নিজের আয়ত্তে নিয়ে আসা। তাইলে সম্পত্তি ক্রুকের আদেশ যেটা, এটা আপনার বলা হয়েছে বিধি 5-এ, সম্পত্তি আপনার আদালতে হাজির করার জন্য এখানেও আপনার জামানত দিতে বলবে। ঠিক আছে, যদি বাদী আদালতকে সন্তুষ্ট করতে পারে, কি মর্মে সন্তুষ্ট করতে পারে, যে বিবাদী তার বিরুদ্ধে ডিক্রি হতে পারে মনে করে সম্পত্তি হস্তান্তর করার চেষ্টা করছে, তাহলে আদালত রায় ঘোষণা পূর্বে সম্পত্তি ক্রোধ করে নিতে পারে। মনে করেন এই সম্পত্তি নিয়ে বিরোধ, এখন বাদী যদি, বাদী এ হচ্ছে বাদী আর এই হচ্ছে কি বিবাদী, বাদী যদি আদালতকে সন্তুষ্ট করতে পারে যে বিবাদী
এই সম্পত্তিটা অন্য জায়গায় বিক্রি করে ফেলতে পারে, হস্তান্তর করে ফেলতে পারে। সেই ক্ষেত্রে আদালত রায় ঘোষণার পূর্বে ওই সম্পত্তিটাকে আদালত তার নিজ জিম্মায় নিয়ে নিতে পারে, প্রুভ করে ফেলতে পারে। তাহলে আর কি বিবাদী কি করতে পারবে না, সেটা বেচতে পারবে না বা হস্তান্তর করতে পারবে না। তাহলে এই বিষয়টা বুঝছি কিনা আমরা? ওই সম্পত্তি ক্রুকের আদেশ, এটা হচ্ছে বিধি কত 5-এ। কখন সম্পত্তি ক্রুকের আদেশ দিতে পারে বলেন? যদি বাদী কখন আদালতে সম্পত্তি, সাব্যস্ত করতে পারে হ্যাঁ যে বলেন। মানে বিবাদী দ্বারা তার ক্ষতি হতে পারে, হ্যাঁ, তখন সম্পত্তি মানে প্রয়োগ করার আদেশ দিতে পারে আদালত রায় ঘোষণার পূর্বে। তখন সম্পত্তি, হ্যাঁ, রায় ঘোষণার পূর্বে কি করতে পারে, প্রয়োগ করার আদেশ দিতে পারে। প্রয়োগ তাহলে করার আদেশ দিতে পারে। প্রোক্ত আদালত এমনি এমনি আপনার প্রুফের বিষয়টা আদালত কি করবে না, একটা নির্দিষ্ট কারণ থাকবে। কারণটা কি? ওই যে এই জায়গা নিয়ে মনে করেন মামলা, এই বিল্ডিং, হ্যাঁ, এখন আপনার সামনে পিছনে অনেক গাছ। এখন বিবাদী কি করতে পারে, এই বিল্ডিংটা অন্য কোথাও হস্তান্তর করতে পারে বিক্রির মাধ্যমে। এরকম যদি আদালতের কাছে মনে হয়, তাহলে আদালত কি করতে পারে, রায় ঘোষণার পূর্বেই, মনে করেন রায় আরো 1 মাস পরে বা 2 মাস পরে বা 6 মাস পরে ঘোষণা করবে, তাহলে আদালত কি করতে পারে, রায় ঘোষণার পূর্বেই এই সম্পত্তিটা আদালত তার নিজ দায়িত্বে নিয়ে নিতে পারে। এটাই ক্রুপ করা। তাইলে কি হবে, বিবাদী কি করতে পারবে না, এই সম্পত্তিটা হস্তান্তর করতে পারবে না। এই হচ্ছে আপনার প্রুফের বিষয়টা। তাহলে রায় ঘোষণা পূর্বে দুইটা বিষয় ছিল, একটা গ্রেফতার আগে পড়ে আসছি, এখন প্রুফটা পড়তেছি। ঠিক আছে? আচ্ছা, তারপরে আমরা পড়বো কারণ দর্শানোর বা জামানত দাখিল না করলে প্রুফ। বিধি 6 বলছে বিবাদী জামানত প্রদান না করলে আদালত বিবাদীর পুরো সম্পত্তি বা সম্পত্তির অংশ ক্রুপ করার নির্দেশ করতে পারে, এটা তো আমরা জানি। তবে ক্রুপ করার পূর্বে বিবাদী উপযুক্ত কারণ দর্শাতে পারে বা জামানত প্রদান করে, তাহলে আদালত ক্রুক আদেশ প্রত্যাহার করবে। ধরেন আদালত ক্রুকের আদেশ দিছে বিধি 5-এর যে বিষয়টা থেকে, ঠিক আছে? এখন বিবাদী যদি জামানত দাখিল করে দেয়, তাহলে কি করতে পারে, আদালত ক্রুক আদেশটা প্রত্যাহার করতে পারে। অথবা বিবাদী যদি আদালতকে যথাযথ কারণ দর্শাইতে পারে, ঠিক আছে, তাহলেও আদালত কি করতে পারে, যে ক্রুক আদেশটা দিছিল সেইটা কি করতে পারে, প্রত্যাহার। প্রত্যাহার করতে পারে। তাহলে ক্রুক আদেশ প্রত্যাহার হয় কিনা, জি। আদালত যে ক্রুক আদেশটা দিয়েছিল সেটা প্রত্যাহার হয় কিনা, হয়, তাই না? সেটা কি প্রত্যাহার হয়? কখন হয়? ওই যে আপনার যদি সে জামানত দিয়ে দেয়, ধরেন যে টাকা জামানত দিলে আদালতের কাছে সেভ মনে হয়, সম্পত্তি হস্তান্তর করলেও আদালত কি করতে পারবে, টাকা দিয়ে সেটা পুষাইতে পারবে। যদি সে জামানতের টাকাটা দিয়ে দেয় অথবা সে যথাযথ কারণ দর্শাইতে পারে, তাহলে আদালত কি করতে পারে, সেই ক্রুক আদেশটা প্রত্যাহার করতে পারে। আর 12-তে কি বলছে, কৃষিজাত দ্রব্য ক্রুক করা যাবে না। কৃষিজাত যে দ্রব্য আছে সেটা ক্রুক করা যাবে না। আদালত এটা ক্রুক করতে আদেশ দিবে না। এটা কোথায় আছে, বিধি 12-তে। ঠিক আছে? তারপর জি স্যার। ক্ষুদ্র এখতিয়ার সম্পন্ন আদালত, যেটা স্মল কজেস কোর্ট, এই বিধির আওতায় কোনো সম্পত্তি ক্রুক করতে পারে না, আদেশ দিতে পারে না। স্মল কজেস যে কোর্ট গুলো আছে, ক্ষুদ্র আদালত যে কোর্ট গুলো আছে, তারা কি করতে পারে না, ক্রুক আদেশ দিতে পারে না। পরীক্ষায় আসবে নিচের কোন আদালত ক্রুক আদেশ দিতে পারে না। তাইলে ক্ষুদ্র এখতিয়ার সম্পন্ন অথবা স্মল কজেস কোর্ট আদালত কি করতে পারে না, ক্রুক আদেশ দিতে পারে না। তাহলে আপনার ক্রুক আদেশ প্রত্যাহার করা যায় দুইটা বিষয়ে, এটা মাথায় রাখেন। এটা বিধি 9-এ আছে, যদিও আমি 9টা উল্লেখ করি নাই, 6 থেকে আপনার এটার ধারণা পেয়ে যাচ্ছেন। যদি বিবাদী আদালতে আপনার কি করে, জামানত দাখিল করে অথবা যদি কোনো কারণে মামলা খারিজ হয়, তাহলে আদালত সেই ক্রুক আদেশটা কি করতে পারে, প্রত্যাহার করতে পারে। এটা বিধি 9-এ আছে, যদিও আমি এটা দেই নাই এখানে। তারপরে 9-এর এই দুইটা ইনফরমেশন আমার মনে হয় জানা থাকলে ভালো আর। ঠিক আছে? যদি কি যদি হচ্ছে জামানত আহ প্রদান করে বিবাদী, আর কি মামলা যদি খারিজ হয়ে যায়,
তাহলে মামলা খারিজ হলে তো ক্রুক আদেশ এমনি প্রত্যাহার হয়ে যায়, তাই না? মামলাই নাই, ক্রুক আদেশ আর থাকবে কিভাবে, ঠিক কিনা? জি। তাহলে ক্রুক আদেশ প্রত্যাহার হইতে পারে দুইটা কারণে। একটা হচ্ছে কি, যে আপনার বিবাদী যদি যথাযথ খরচ দিয়ে দেয়, জামানত দিয়ে দেয়, আর কি মামলা যদি খারিজ হয়ে যায়। প্র্যাকটিক্যালি মামলা খারিজ হলে তো আর কিছুই থাকে না, তাহলে এমনি কোর্টটা আপনার এই ওই যে ক্রুক আদেশটা প্রত্যাহার হয়ে যায়। ঠিক আছে। জি, জি। তাহলে এই হচ্ছে আমাদের 5 থেকে 13-র মধ্যে এই বিষয়গুলো আমাদেরকে দেখতে হবে। তারপরে আমরা চলে যাব আদেশ 39-এ। আদেশ 39, 39 আদেশ অস্থায়ী নিষেধাজ্ঞা ও অন্তর্বর্তীকালীন আদেশ, টেম্পোরারি ইনজাংশন অ্যান্ড ইন্টারলোকেটরি অর্ডার। এই যে টেম্পোরারি ইনজাংশন, অস্থায়ী নিষেধাজ্ঞা, এটা কিন্তু দেওয়ানি আপনার কার্যবিধির আদেশ 39 দ্বারা নিয়ন্ত্রিত। তাইলে আপনার সুনির্দিষ্ট প্রতিকার আইনে যে আমরা অস্থায়ী নিষেধাজ্ঞা পড়ছি, ওই অস্থায়ী নিষেধাজ্ঞাটা আপনার নিয়ন্ত্রণ করে সিপিসি, দেওয়ানি কার্যবিধির আদেশ 39। আর চিরস্থায়ী বা স্থায়ী নিষেধাজ্ঞা কিন্তু আপনার সুনির্দিষ্ট প্রতিকার আইনের 54 ধারা, যেটা ওইটা দিয়ে নিয়ন্ত্রিত হয়। আর ওখানেও কিন্তু অস্থায়ী নিষেধাজ্ঞা আছে। 53 ধারাতে আপনি দেখতে পাবেন ডেফিনেশন অফ টেম্পোরারি ইনজাংশন এন্ড ডেফিনেশন অফ পার্মানেন্ট ইনজাংশন। আর পার্মানেন্ট ইনজাংশনের বিস্তারিত যে বিষয়গুলো আছে এসআর অ্যাক্টের 54 ধারাতে আপনারা পেয়ে যাচ্ছেন, যে 5টা ক্ষেত্রে আদালত কি করতে পারে, চিরস্থায়ী বা স্থায়ী নিষেধাজ্ঞা দিতে পারে। কিন্তু অস্থায়ী নিষেধাজ্ঞাটা পরীক্ষায় আসতে পারে কোন আইন দ্বারা নিয়ন্ত্রিত হয়? সিপিসি দ্বারা নিয়ন্ত্রিত হয়। কত আদেশ? 39 আদেশ। হ্যাঁ, কেউ কিছু বলবেন? আমি শুনতে পাচ্ছি না। না স্যার, পড়ান আচ্ছা, তাহলে এই যে অস্থায়ী নিষেধাজ্ঞা, এটা হচ্ছে কি, আদালত কোনো পক্ষকে কোনো কাজ করা বা করা থেকে বিরত থাকার জন্য যে আদেশ দেন, সেটাই হচ্ছে কি আপনার নিষেধাজ্ঞা। আদালত কোনো পক্ষকে কোনো কাজ করা বা করা থেকে বিরত থাকার জন্য। ঠিক আছে, আদালত কোনো পক্ষকে কোনো কাজ করা বা কোনো কাজ করা থেকে বিরত থাকার জন্য এই আদেশটা দিয়ে থাকে। এটা একটু মাথায় রাখতে হবে। আচ্ছা, তো এই অস্থায়ী নিষেধাজ্ঞা দেওয়ার কারণটা কি? অস্থায়ী নিষেধাজ্ঞা দেওয়ার কারণটা হচ্ছে, ধরেন একটা স্থায়ী নিষেধাজ্ঞা মামলা চলতেছে, পার্মানেন্ট ইনজাংশন, কি, যে একটা জমি সংক্রান্ত একটা বিষয়ে চিরস্থায়ী নিষেধাজ্ঞার মামলা চলতেছে। জমি আছে, জমির সামনে গাছপালা আছে। এখন আপনার এই জমি যার দখলে আছে, মানে বিবাদী, সে কি আপনার মনে করেন যে বাদী মামলা করছে, কিন্তু বাদী রায় পাইতে পাইতে ধরেন 10-12 বছর লাগবে। তো এখন এই বিবাদী যদি গাছপালা কেটে কেটে বিক্রি করে, তো 10 বছর পর বাদী জায়গা পাইলো, ধরেন যে 1 কোটি টাকার গাছ আর পাইলো না, তাহলে এটা বাদীর জন্য ক্ষতি হয়ে যায়। তো এই ক্ষতিটা যেন না হয়, সেই ক্ষেত্রে বাদী কি করতে পারে, আদালতে আপনার টেম্পোরারি ইনজাংশন আপনি। চাইতে পারে, যে অস্থায়ী নিষেধাজ্ঞা দেন, যাতে সে কি গাছপালা এবং আশেপাশের বা বাড়ির কোনো অংশ যাতে সে কি করতে না পারে, বিক্রি করতে না পারে। আদালত আপনার যদি অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশটা মঞ্জুর করে, সেই ক্ষেত্রে বিবাদী মানে কি কি এই গাছপালা আর বিক্রি করতে পারবেন। ঠিক আছে, তো এই যে বিষয়গুলা, ঠিক আছে, এগুলা আপনার হচ্ছে এই টেম্পোরারি একটা প্রতিকার দেয় কে? অস্থায়ী নিষেধাজ্ঞা। তাহলে অস্থায়ী নিষেধাজ্ঞা নিজে কোনো মামলা না, এটা হচ্ছে একটা আদেশ। অস্থায়ী নিষেধাজ্ঞা দরখাস্তের মাধ্যমে করতে হয়, আদালত এটার প্রতিকার দেয় আদেশের মাধ্যমে। আর মূল মামলা যেগুলা স্থায়ী নিষেধাজ্ঞা, দখল পুনরুদ্ধারের মামলা বা অন্যান্য আদার্স যে মামলাগুলো আছে, ওগুলা কি আর্জির মাধ্যমে দাখিল করতে হয়। আদালত আপনার এটার প্রতিফলন ঘটায় ডিক্রির মাধ্যমে। তাহলে মামলা যেগুলা, সেগুলো আর্জির মাধ্যমে আদালতে উপস্থাপন করতে হয়। আদালত সেটা রায় দেয় ডিক্রির মাধ্যমে। আদালত সেটাকে প্রকাশ করে বা একটা কনক্লুসিভ ডিটারমিনেশনে আসে, চূড়ান্ত সিদ্ধান্তে আসে ডিক্রির মাধ্যমে। আর আপনার আদেশগুলা দরখাস্তের মাধ্যমে আবেদন করতে হয়, যে আমার এটা দরকার, ওইটা দরকার, ওইটা করতে হবে, ওইটা আনতে হবে, এরকম। আর আদালত সেটাকে প্রতিফলন ঘটায়
আদেশের মাধ্যমে। এই হচ্ছে আপনার বিষয়। তাহলে অস্থায়ী নিষেধাজ্ঞার জিনিসটা কি, এটা আমরা বুঝে গেছি। আচ্ছা, তো এই যে অস্থায়ী নিষেধাজ্ঞা, ঠিক আছে, এটা না, এই যে অস্থায়ী নিষেধাজ্ঞা, এটা হচ্ছে আপনার কেন মঞ্জুর করতে হয় বা কেন অস্থায়ী নিষেধাজ্ঞার আবেদন করতে হয়, আমি আশা করি আপনারা বুঝে গেছেন। তো এখন আমরা যেটা দেখবো, বিধি একে কি বলছে। যদি কোনো পক্ষ আদালতকে সন্তুষ্ট করতে পারে যে প্রতিপক্ষ মামলার স্বার্থ সংশ্লিষ্ট কোনো সম্পত্তি বিনষ্ট, ধ্বংস, হস্তান্তর, বিক্রি, অপসারণ, দেখছেন, এগুলা করে ফেলতে পারে, তাহলে আদালত অস্থায়ী নিষেধাজ্ঞার আবেদন দিতে পারে। এবং যদি অস্থায়ী নিষেধাজ্ঞার আবেদনটা মঞ্জুর করে অথবা না মঞ্জুর করে, সেই ক্ষেত্রে সংক্ষুব্ধ ব্যক্তির প্রতিকার কি? সেই ক্ষেত্রে সংক্ষুব্ধ ব্যক্তির প্রতিকারটা কি বলেন? আপিল না রিভিশন? আপিল। আপিল। কেন আপিল, কেন রিভিশন না বলেন? ব্যতিক্রম স্যার, এটা তো ব্যতিক্রম মনে হচ্ছে স্যার। 43 হ্যাঁ, আদেশের এক বিধি আপিল অনুযায়ী তো স্যার। স্যার 43 আদেশের এক বিধি স্যার। আদেশের বিরুদ্ধে তো ওকে, বুঝি নাই। হ্যালো। আচ্ছা, জি, আচ্ছা, আদেশের বিরুদ্ধে সাধারণত করতে হয় রিভিশন, কিন্তু এটা একটু ব্যতিক্রম। কেন? এই অস্থায়ী নিষেধাজ্ঞার আবেদন অ্যালাউ নট অ্যালাউ, মানে মঞ্জুর না মঞ্জুর, দুই ক্ষেত্রেই আপনাকে করতে হবে আপিল। এটা যদিও একটা আদেশ, আপনাকে করতে হবে আপিল। কেন? 43 আদেশে বলা আছে যে 39 আদেশের কোনো বিষয়, সেটা আদেশ হইলেও এটা মঞ্জুর হোক আর না মঞ্জুর হোক, এটার বিরুদ্ধে প্রতিকার হচ্ছে আপিল, নট রিভিশন। সেই জন্য এটা আলাদাভাবে মনে রাখতে হবে যে অস্থায়ী নিষেধাজ্ঞার বিরুদ্ধে আমরা কি করব? আপিল করব। তাহলে সংক্ষুব্ধ ব্যক্তি আপিল করতে পারে। 43 আদেশের বিধি এক লেখা দিচ্ছে কিন্তু রেফারেন্স, বুঝছেন? আমরা পড়াচ্ছি 39, কিন্তু এটা 43-এর এক অনুযায়ী কি করা হচ্ছে? আপিল করা হচ্ছে। রেফারেন্সটা ব্রেকেটে লেখা আছে, বইয়ে দেখে নিয়েন। শর্ট সাজেশন ফার্স্ট রিভিশন বইয়ের মধ্যে দেখেন লেখা আছে। আচ্ছা, তারপরে দেখেন আপনার নিষেধাজ্ঞার মঞ্জুর, এটা আদালতকে মঞ্জুর করাইতে হবে, সে তাকে বুঝাইতে হবে যে যদি নিষেধাজ্ঞা না দেন তাহলে বাড়ি বিক্রি করবে, ধ্বংস করবে, এগুলা। আর নিষেধাজ্ঞা অমান্য করলে এটার ফলাফল কি? নিষেধাজ্ঞা যদি অমান্য করে, তাহলে আদালত কি করবে? ধরেন অস্থায়ী নিষেধাজ্ঞা, সে গাছ কাটতে না করছে, হস্তান্তর করতে না করছে, সেটা মানতেছে না, তাহলে আদালত কি করবে? সম্পত্তি ক্রুক করবে, অথবা অভিযুক্ত ব্যক্তিকে 6 মাসের দেওয়ানি কারাগারে আটক রাখতে পারে। আর হচ্ছে আপনার ক্রুক আদেশ 1 বছরের বেশি বলবৎ থাকবে না। এখান থেকে যদি কোনো ক্রুক আদেশ আসে, সেটা 1 বছরের বেশি বলবৎ থাকবে না। এই হচ্ছে আপনার বিষয়। তাহলে আমরা আদেশ আপনার হচ্ছে 39-এর আপনার বিষয়টাও পড়ে ফেললাম। তাহলে নিষেধাজ্ঞা অমান্য করলে 6 মাস দেওয়ানি কারাগারে সর্বোচ্চ কি আটক রাখা যেতে পারে। আর প্রতিকারটাও দেখে ফেললাম। এখন আমরা চলে যাব আপনার 3টা পরে দেখতেছি, আমরা চলে যাব এখন আপনার বিধি 5, 5-এর এ। এটা খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে? 5-এর এতে বলছে যে অপর পক্ষের শুনানি ব্যতীত অন্তর্বর্তী ব্যবস্থা নিষেধাজ্ঞার আদেশ দেওয়া যাবে না। এটা হচ্ছে সরকারি যে আপনার বিষয়গুলা থাকে, সরকারের বিরুদ্ধে, ঠিক আছে, কোনো আদালত সরকারি উকিলের উপর নোটিশ জারি না করে, শুনানির সুযোগ না দিয়ে অস্থায়ী নিষেধাজ্ঞার আবেদনটা মঞ্জুর করবে না, যদি সরকারের বিরুদ্ধে কোনো অস্থায়ী নিষেধাজ্ঞার আবেদন দিতে হয়। ঠিক আছে, এটা হচ্ছে বিষয়, এটা মনে রাখতে হবে। আর আপনার এখানে বলছে যে যদি কোনো বেসরকারি ব্যক্তি অপর বেসরকারি ব্যক্তির বিরুদ্ধে অস্থায়ী নিষেধাজ্ঞার আবেদন করে
এবং আদালত যদি সেটা মঞ্জুর করে, ঠিক আছে, একতরফা যদি আবেদন করে মানে অপর পক্ষের অনুপস্থিতিতে, তাহলে আদালত আপনার অপর পক্ষের হাজির হওয়ার তারিখ থেকে 7 দিনের মধ্যে আদালত বিষয়টি আপনার গুনাগুনের উপর ভিত্তি করে শুনানি এবং নিষ্পত্তি করে, মানে অপর পক্ষের আবার আইনা এটার শুনানি করতে হবে যদি বেসরকারি ব্যক্তির বিরুদ্ধে আপনার কি করে এই নিষেধাজ্ঞার আবেদনটা মঞ্জুর করে তার অনুপস্থিতিতে। তাহলে নর্মাল সূত্র কি 5-এ বলছে যে অপর পক্ষের অনুপস্থিতি ব্যতীত নিষেধাজ্ঞার আবেদন করলে সেই নিষেধাজ্ঞাটা দেওয়া যাবে না। অপর পক্ষের আবেদন ব্যতীত নিষেধাজ্ঞার আপনার আবেদন করলে আদালত সেই নিষেধাজ্ঞা মঞ্জুর করবে না। তবে যদি কোনো বেসরকারি পক্ষ মানে আমি আর আপনি যদি আদালতকে সন্তুষ্ট করতে পারি এবং আদালত যদি সেটা মঞ্জুর করেও ফেলে, তাহলে অপর পক্ষকে আপনার যে দিন আপনার মঞ্জুর করছে ওই দিন থেকে 7 দিনের মধ্যে হাজির করে এই জিনিসটা আবার কি করবে, শুনানি করবে। এটা একটু আরেকবার বুঝিয়ে দেন, আর আপনার সাউন্ডটা একটু কম শোনা যাচ্ছে স্যার। সাউন্ড শুনতে পাচ্ছেন না? একটু কম শোনা যাচ্ছে, আস্তে আচ্ছা, আস্তে আস্তে শোনা যাচ্ছে। ঠিক আছে, ঠিক আছে, আমি বলতেছি, খেয়াল করেন। বলা হচ্ছে যে আপনার হুম। ধরেন যে আপনার মধ্যে আর আমার মধ্যে মামলা চলতেছে, আমি হচ্ছে মামলার বাদী আর আপনি হচ্ছে বিবাদী। এখন আপনার অনুপস্থিতিতে আমি আদালতকে ওই অস্থায়ী নিষেধাজ্ঞার আবেদন মঞ্জুর করতে বললাম, অস্থায়ী নিষেধাজ্ঞার আবেদন। আদালত কি করলো, আমি খুব ভালোভাবে বুঝাইলাম যে এটা যদি না করেন তাহলে উনি গাছ টাছ কেটে বিক্রি করে দিবে, এটা হস্তান্তর করে দিবে। আদালত আমার কথার উপর ভিত্তি করে অস্থায়ী নিষেধাজ্ঞার আবেদন আপনার সারাই মঞ্জুর করলো। তো বলা হচ্ছে যেদিন মঞ্জুর করলো ওই দিন থেকে পরবর্তী 7 দিনের মধ্যে আপনাকে ডেকে এনে এইটার উপর শুনানি করতে হবে, এই অস্থায়ী নিষেধাজ্ঞার আবেদনের উপর, বুঝছেন, এবং নিষ্পত্তি করতে হবে। এটাই বলা হচ্ছে যে অপর পক্ষের শুনানি ব্যতীত অস্থায়ী নিষেধাজ্ঞা দেওয়া যাবে না, বুঝছেন? ধারণা আপনি কি বুঝছেন? জি স্যার। তার মানে আপনাকে শুনানি ব্যতীত নিষেধাজ্ঞার আবেদনটা মঞ্জুর করা যাবে না। আরেকটা বিষয় হচ্ছে যে যে সরকারের বিরুদ্ধে যদি আপনি অস্থায়ী নিষেধাজ্ঞার আবেদন করেন তাহলে কোনোভাবেই ওই সরকারি উকিলের অনুপস্থিতিতে, ঠিক আছে, আপনার কি করবে না, এই বেসরকারি ব্যক্তির আবেদনের প্রেক্ষিতে অস্থায়ী নিষেধাজ্ঞার আবেদন দিবে না, বুঝছেন কিনা? দিলে অপরিণীয় ক্ষতি হইতে পারে, জনস্বার্থে ক্ষতি হইতে পারে। মনে করেন যে একটা রাস্তার কাজ চলতেছে, আপনি গিয়ে আবেদন করলেন যে রাস্তার কাজ বন্ধ রাখার জন্য, ঠিক আছে, অথবা একটা গ্রাউন্ড দেখাইলেন যে এটা আমার জায়গায় সে আদিবাদী অনেক কিছু। এখন আদালত কি করবে না, আপনার আবেদনে অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ দিবে না যে সরকারি কার্যক্রম বন্ধ করার জন্য। দিলে কি হবে, জনসাধারণের অপূরণীয় ক্ষতি হবে। তাহলে এখান থেকে আমরা দুইটা বিষয় আর কি আমরা পেলাম যে বেসরকারি ব্যক্তির বিরুদ্ধে অস্থায়ী নিষেধাজ্ঞার আবেদন করলে আদালত মঞ্জুর করবে না। তবে যদি করে ফেলে 7 দিনের মধ্যে এটা কি করতে হবে, শুনানি করে নিষ্পত্তি করতে হবে। এটা হচ্ছে 1 নাম্বার। 2 নাম্বার একটা বিষয় হচ্ছে যে সরকারের বিরুদ্ধে আদালত কি অস্থায়ী নিষেধাজ্ঞার আবেদন বেসরকারি ব্যক্তির আপনার আহ, করা আবেদনের প্রেক্ষিতে মঞ্জুর করবে না, কারণ এতে জনস্বার্থে ব্যাঘাত ঘটতে পারে। তাহলে এই ক্ষেত্রে কি করতে হবে, শুনানিটা করতে হবে সরকারি আপনার প্রতিনিধির সাথে, সরকারের প্রতিনিধির সাথে শুনানি করে তারপরে অস্থায়ী নিষেধাজ্ঞার আবেদন মঞ্জুর করাইতে হবে, আদারওয়াইজ করা যাবে না। শুধুমাত্র বেসরকারি ব্যক্তির বিরুদ্ধে করা যায় যদি সে আদালতকে কনভিন্স করতে পারে যে এটা না করলে সে অপূরণীয় ক্ষতির সম্মুখীন হচ্ছে, এরকম একটা ইস্যু। এটা খুবই গুরুত্বপূর্ণ, 5-এ রিটেনেও গুরুত্বপূর্ণ, এমসিকিউতেও গুরুত্বপূর্ণ। আর অন্তর্বর্তী যে অবসম্মতি দ্রুত পৌঁছে যায়, আদালত মামলার যে কোনো পক্ষের আবেদন ক্রমে আদালত নিলামে বিক্রির আদেশ দিতে পারে। এটা ভেরি সিম্পল কথা। আর মামলার বিষয়বস্তু আটক, সংরক্ষণ এবং পরিদর্শন, মানে লোকাল ইন্সপেকশন, এটা মনে রাখবেন বিধি সহ। লোকাল ইন্সপেকশন মুখস্থ করবেন, কোথায় আছে, 39 আদেশের 7 বিধিতে। এটা ধরে আসবে পরীক্ষায়, পরীক্ষায় প্রশ্ন আসবে লোকাল ইন্সপেকশন কোথায় আছে, কোথায় আছে,
বলেন। আদেশের 7 বিধিতে লোকাল স্যার। কত 39 আদেশে? আদেশের 7 বিধিতে। 39-এর 39 7 আদেশের বিধিতে। আর লোকাল ইনভেস্টিগেশন কোথায় আছে? কিছু পড়া হয় না। লোকাল ইনভেস্টিগেশন 26 আদেশের কোথায়? বিধি বলেন। 9 বিধিতে স্যার। 9 বিধিতে। তাহলে লোকাল ইনভেস্টিগেশন, আর এখন আমরা পড়তেছি লোকাল ইন্সপেকশন। আর ওই একটা হচ্ছে ইনভেস্টিগেশন। পরীক্ষায় আসবে লোকাল ইন্সপেকশন কোথায় আর লোকাল ইনভেস্টিগেশন কোথায়, অনেকেই পেশ লাগাবে। অতএব একটু খেয়াল করে পড়তে হবে যে কোথায় লোকাল ইন্সপেকশন, কোথায় লোকাল ইনভেস্টিগেশন। এই বিষয়গুলো আপনাকে কি করতে হবে, মাথায় রাখতে হবে। তাহলে আদালত মামলার বিষয়বস্তু যা সম্পর্কে প্রশ্ন উত্থাপিত হতে পারে তা আটক, সংরক্ষণ বা পরিদর্শনের আদেশ দিতে পারে। দেখে আসো ওইটা ওখানে আছে কিনা, যায় না আসো, বুঝছেন কিনা, জাস্ট পরিদর্শন করে আসো যে ওখানে যেটা নিয়ে মামলা চলতেছে ওখানে একটা পুকুর মনে করেন, বলতেছে পুকুর আছে, পুকুরের বাম পাশ দিয়ে একটা রাস্তা রাস্তা গেছে, ইটের, ঠিক আছে, 6 ফিট এবং 12 ফিট প্রস্থের একটা রাস্তা গেছে পুকুরের বাম পাশ দিয়ে। এখন কোন পক্ষ বলতেছে যে না রাস্তা না, রাস্তা তো গেছে পুকুরের পশ্চিম পাশ দিয়ে, অথবা এটা সেটা অনেক কিছু, অথবা বাড়িটা ওখানে কি ওই লোকেরই কিনা যিনি হচ্ছে আপনার প্রতিকার চাচ্ছেন, বা উনারই কিনা, মিটার, বাসার মিটারটা কার নামে আছে, মিটারটা কি ওনার নামে কিনা, বিভিন্ন ইস্যু থাকতে পারে। তখন ওগুলো বেরিয়ে আসবে লোকাল ইনভেস্টিগেশন থেকে, যে মিটারটা কার নামে, হ্যাঁ, বিল কার নামে আসে, তদন্ত করে দেখলে ওইটা চলে যাবে লোকাল ইনভেস্টিগেশনে। আর বাড়িটা ওখানে আছে কিনা আর হচ্ছে রাস্তাটা আছে কিনা এতটুকু পর্যন্ত দেখে আসা, এটা হচ্ছে লোকাল ইন্সপেকশন, শুধু পরিদর্শন করা। আর পরিদর্শন করে খুঁটিনাটি বিষয়গুলা যখন জাস্টিফিকেশনে নিয়ে আসা হয় তখন সেটা লোকাল ইনভেস্টিগেশনে আওতায় চলে যায়। আচ্ছা, তাহলে আপনার লোকাল ইন্সপেকশন হচ্ছে 39 আদেশের 7 বিধিতে, আর লোকাল ইনভেস্টিগেশন 26 আদেশের 9 বিধিতে। এই বিষয়গুলো যেন আমরা কি একটু ভালো করে পড়ি, এগুলা বিধি ধরে প্রশ্ন আসবে। 39-এর 7, তারপরে হচ্ছে অস্থায়ী নিষেধাজ্ঞার আবেদন শুনানি ব্যতীত গ্রহণযোগ্য হবে না। শুনানি ব্যতীত অস্থায়ী নিষেধাজ্ঞার আবেদন, অস্থায়ী নিষেধাজ্ঞা দিবে না। হ্যাঁ, এই বক্তব্যটি কোথায় আছে? 3-এর ক, 5-এর ক 39 আদেশের কোথায় আছে বলেন? 5-এর ক স্যার। 29 ক। 5-এর ক। তাহলে বুঝে যাচ্ছেন, তাহলে এইভাবে প্রশ্নগুলো আসবে, এটাও গুরুত্বপূর্ণ, এটাও 5-এর ক মনে রাখতে হবে। তাহলে 5-এর কতে কি আছে, যে আদালত অপর পক্ষের শুনানি ব্যতীত অস্থায়ী নিষেধাজ্ঞার আবেদন মঞ্জুর করবে না। কারণ তার ইন থেকেও তো জানতে হবে যে আসলে সে সেটা করতেছে কিনা, বা দিয়ে খালি বলতেছে সে এটা করবে ওইটা করবে ওইটা করবে, একতরফা কোনোভাবে কোনো কিছু হয় না। এই জন্য অপর পক্ষের বক্তব্যটা শুনতে হবে, বুঝছেন কিনা। এখন মনে করেন যে একটা ক্রিমিনাল অফেন্সি আমি এমনি একটা উদাহরণ দিচ্ছি। আপনি এক লোকের চোখ, আপনার এক চোখ কানা করে ফেলছেন, মানে অন্ধ করে ফেলছেন তাকে কলম দিয়ে। কেন অন্ধ করছেন? সে মনে করেন আপনার দুই চোখই কি করলো, কলম দিয়ে অন্ধ করে দিল। তাইলে দেখেন কার অপরাধ বেশি, যে লোক এক চোখ কানা ছিদ্র করছে না যে লোক দুই চোখ ছিদ্র করছে? বুঝতেছেন কিনা বিষয়টা? এমনি আমি একটা উদাহরণ দিচ্ছি, এটার সাথে রিলেটেড না, বুঝার জন্য। মনে করেন সবুজ মিয়া, সবুজ মিয়া কি করছে, ইলেকট্রিক সিআরপিসি তে লাগবে, আমি এখন একটু এখানে বলে দিচ্ছি। সবুজ মিয়া, আরে লাল মিয়া কি করছে, সবুজ মিয়ার দুই চোখ ছিদ্র করে ফেলছে। কে করছে? সবুজ লাল মিয়া। মিয়া। লাল মিয়া। লাল মিয়া সবুজ মিয়ার দুই চোখ ছিদ্র করছে, মানে সবুজ মিয়া এই চোখ দিয়ে আর কিছু দেখে না। তো এই এই যন্ত্রণায় সবুজ মিয়া লাল মিয়ার এক চোখ ছিদ্র করে ফেলছে। এখন লাল মিয়া মনে করেন আপনি বিচারক, আপনার কাছে বিচার নিয়ে আসছে যে আমার এক চোখ অন্ধ করে ফেলছে সবুজ মিয়া। এখন লাল মিয়ার এই কথা শুনে যদি সবুজ মিয়ার বিচার করে, তাইলে কি সেটা সব যথোপযুক্ত বিচার হইল? জি না স্যার, সবুজ মিয়া তো 200 অন্ধ আর লাল মিয়ার 100। কিন্তু গেছে প্রতিকার চাইতে কে? লাল মিয়া। কেন লাল গেছে? মিয়া। তার এক চোখ ছিদ্র করছে। কিন্তু লাল মিয়া যে
এর 1 ঘন্টা আগে সবুজ সবুজ মিয়া মিয়ার দুই চোখই অন্ধ করে ফেলছে, অন্ধ করছে। নিষিদ্ধ করে ফেলছে। এটা তো বিচারক জানে না। তো না যায় না যদি বলে যে হ্যাঁ সবুজ মিয়াকে এই দণ্ড দেওয়া হোক, তাহলে কি সবুজ মিয়া সঠিক বিচার পাইছে? ন্যাচারাল না। জি না জাস্টিস স্যার। পায় নাই। তার মানে কি, দুই পক্ষকে হাজির করতে হবে। এখন তার চোখ যদি ছিঁড়েও যায়, এমনও অফেন্স হইতে পারে যে অপর পক্ষের সে আরো মহা ক্ষতি করে ফেলছে। সেই জন্য কি করতে হবে, দুই পক্ষের বক্তব্য শুনে আদালতকে একটা সিদ্ধান্তে পৌঁছতে হবে। তাহলে কি এক পক্ষ শুনে করলে বিপদ হয়, এই জন্য দুই পক্ষ লাগে। এই জন্যই এটার সাথে এখন অস্থায়ী নিষেধাজ্ঞা আপনি একটু কম্পেয়ার করেন, যে আপনি অস্থায়ী নিষেধাজ্ঞা চাইলেন, হ্যাঁ, এখন সেটা কতটুকু যুক্তিযুক্ত, এটা অপর পক্ষ ছাড়া কি বোঝা যাবে? জি না না স্যার। স্যার। এই জন্য তাকে উপস্থিত করতে হবে। আর বেসরকারি পক্ষের বিরুদ্ধে দিয়ে দেওয়া যেতে পারে, কিন্তু সরকারের বিরুদ্ধে অস্থায়ী নিষেধাজ্ঞা শুনানি ব্যতীত কখনোই দিবে না আদালত। যদি বেসরকারি ব্যক্তিকে দেয় তাহলে কতদিনের মধ্যে চূড়ান্ত শুনানি করতে হবে? 7 7 দিনের দিনের। মধ্যে। অস্থায়ী নিষেধাজ্ঞা 7 দিনের মধ্যে, এগুলো পরীক্ষায় আসবে। ভেরি সিম্পল। আর লোকাল ইন্সপেকশন কোথায় বলা আছে? 39 সদস্য 7 বিধি। 39 আদেশের 7 বিধি। তো পারবেন না এখন? জি স্যার। জি স্যার। হ্যাঁ, জি স্যার। জি স্যার, পারবো স্যার। ওকে। 26 নয় আর আসছে 29 আচ্ছা, এখন যদি এটা বুঝে যান তাহলে আমরা চলে যাব 40 আদেশে, রিসিভার। আর আমারও শরীর ভালো না, আপনার বেশি কথা বলতে গেলে কাশি চলে আসে, যার জন্য গত ক্লাসটা আমি নিষেধ করে দিচ্ছি। এখনো পুরোপুরি ভালো হয়নি। হুম, আমরা একটু দ্রুতই শেষ করে ফেলবো আর কি, হ্যাঁ। তারপরে রিসিভার, অ্যাপয়েন্টমেন্ট অফ রিসিভার। রিসিভার তো বলছি, রিসিভার দারোয়ানের মতো। রিসিভার এইটা একটা রিডিং দিবেন শুধু, আর কিছু করতে হবে না। ঠিক আছে, কত আদেশে আছে এটা রিডিং দিবেন। আদালত ডিক্রির পূর্বে বা পরে কি করতে পারে, রিসিভার নিয়োগ করতে পারে। রিসিভার কি করে, সম্পত্তির দখল, জিম্মাদারি, ব্যবস্থাপনা এগুলা করে। রিসিভারের কর্তব্য কি, এগুলো দেখভাল করে রাখা। কোনো আপনার ত্রুটি বা গুরুতর অবহেলা হলে সম্পত্তির ক্ষতির জন্য দায়ী হয় কে, রিসিভার। আর রিসিভার কর্তব্য পালনে ব্যর্থ হলে তাকে ক্ষতিপূরণ দেওয়া লাগতে পারে। আর কালেক্টর রিসিভার হিসাবে আপনার কালেক্টর রিসিভার নিযুক্ত হতে পারে। পারে। সংশ্লিষ্ট সম্পত্তি যদি সরকারি রাজস্ব দানকারী ভূসম্পত্তি হয়, তাহলে আদালত চাইলে কালেক্টরকে রিসিভার নিয়োগ করতে পারে। কালেক্টর কে হয়, ডিসি সাহেব হয়। আদালত চাইলে ওই উনাকেও কি করতে পারে, রিসিভার হিসেবে নিয়োগ করতে পারে, যদি সেটা সরকারি রাজস্ব দানকারী ভূসম্পত্তি হয়। তাহলে এই যে বিষয়গুলা, রিসিভার, অ্যাপয়েন্টমেন্ট অফ রিসিভার, এটা আর কিছু না। বিধি মুখস্থ করার দরকার নাই, জাস্ট যদি বিধি 1-এ রিসিভার নিয়োগের বিষয়টা আছে এটা মনে রাখবেন, তো 40-এর 1, আর বাকিগুলা ইনফরমেশন গুলা মনে রাখবেন। তারপর আমরা চলে যাব 41 আদেশে, মূল ডিগ্রির বিরুদ্ধে আপিল। এখানে অনেক কিছু আছে, অনেক ইনফরমেশন আছে। সব ইনফরমেশন পড়লে আপনি আবার কিছুই মনে রাখতে পারবেন না। এই জন্য আমি যেটা দরকার সেটাই পড়াবো, আর যেটা দরকার নাই ওইটা শুধু প্রশ্ন উত্তর বা সামনে যে এমসিকিউ মডেল টেস্ট সাবজেক্ট ভিত্তিক আপনাকে দিব, ওইটার মধ্যে কিছু ইনফরমেশন সরাসরি মুখস্থ করে ফেলবেন। আর বেসিকটা আমি এখন বুঝাই দিব। আর ডিপ লেভেলে গিয়ে পড়তে হইলে এটা আপনার অনেক কিছুই পড়তে হবে। তো আমার যতটুকু দরকার ততটুকুই আমি কি করবো এখন বলবো, যেহেতু আমাদের পরীক্ষা একদম আপনার ঘরের সামনে, দরজার সামনে। ঠিক আছে, নাইলে আপনার সমস্যায় পড়ে যাবেন। আচ্ছা, এখন আমরা দেখব যে আপিল, যে বিষয়টা, আপিল তো আমরা জানি, আদালত, নিম্ন আদালত ডিক্রি দিল, আপনি হায়ার কোর্টে গিয়ে কি করবেন, সংক্ষুব্ধ হইলে ওইটার বিরুদ্ধে আপিল করবেন। ঠিক আছে, আপিল হচ্ছে উচ্চ আদালত কর্তৃক নিম্ন আদালতের কোন সিদ্ধান্তের বিচারিক একটা প্রক্রিয়া। হ্যাঁ, আপিলের পদ্ধতি, আপিল মেমোরান্ডাম আকারে কি করতে হয়, আপিল মেমোরান্ডামে আপিলকারী বা তার আইনজীবী কি করে, সাইন করে ডিক্রি বা রায়ের বিরুদ্ধে কি করে, আপিল করে। এটা আপিলের আপিল পদ্ধতি করে। বিডিআই। আর আপিল মুলতবি, মানে কতবার আপিল কি করা যায়, মুলতবি করা যায়। আমরা যেমন মুলতবি সংক্রান্ত আজ 17তে বইটা আসছে, ওইটা সাধারণ মামলা। আর আপিলের মুলতবিটা এখানে বলছে, ওখানে বলে নেই।
তা এখানে হচ্ছে আপিল আদালত তিনটির অধিক মুলতবির অনুমোদন করবে না। কয়টা? তিনটা। ন্যায় বিচারের স্বার্থে তিনটি। অনুমোদন করলে হ্যাঁ প্রত্যেকটাতেই কি করবে, 200 থেকে 1000 টাকা খরচ বা জরিমানা নিতে পারে। আপিলকারী অমান্য করলে মামলা খারিজ হবে, রেসপন্ডেন্ট অমান্য করলে একতরফা ডিক্রি হবে। ভেরি সিম্পল। ধরেন আপনি মূল মামলা করলেন, একটা মামলা, ঠিক আছে, একটা মামলার বাদী আপনি, একটা মামলার কি, মনে করেন এটা আপনি, বাদী। আর এই সবুজ মিয়া হচ্ছে বিবাদী। সবুজ মিয়া কি? বিবাদী। বিবাদী। এখন মামলার ডিক্রি হইলে কে জিতলো? বাদী। যেহেতু লাল মিয়া, ডিক্রি হইলে লাল মিয়া জিতে গেছে। ডিক্রি হইলে লাল মিয়া তার পক্ষে রায় পাইছে। আর তাইলে হারলো কে? বিবাদী সবুজ সবুজ মিয়া। মিয়া। তাইলে আপনার আপিল করবে কে? সবুজ মিয়া। সবুজ মিয়া। কোথায় আপিল করবে? জেলা জজ আদালত। জেলা জজ আদালতে। জেলা জজ জেলা জজ আদালতে সংক্ষুব্ধ পক্ষ আপিল করবে। ঠিক আছে, এই হচ্ছে বেসিক কথা। তাহলে দেখেন, নিম্ন আদালতে বাদী কে ছিল? লাল লাল মিয়া। মিয়া। বিবাদী কে ছিল? সবুজ মিয়া। সবুজ মিয়া। উচ্চ আদালতে আপিলকারী কে হয়েছে? সবুজ মিয়া। সবুজ মিয়া। পার্টি কিন্তু চেঞ্জ হয়ে গেছে। সবুজ মিয়া হচ্ছে এবার আপিলকারী, মানে সে প্রতিকার চাচ্ছে। হ্যাঁ, আর অপোজিট পার্টি কে হচ্ছে? লাল মিয়া। লাল মিয়া। লাল কিন্তু মূল মূল মামলার সময় লাল মিয়া ছিল মামলার প্লেইনটিফ, বাদী। মানে বাদী। আর ডিফেন্ডেন্ট কে ছিল? সবুজ মিয়া। সবুজ মিয়া। সবুজ মিয়া। ঠিক আছে, ডিফেন্ডেন্ট মানে বিবাদী, আর প্লেইনটিফ মানে বাদী। এগুলো ইংলিশ গুলো মনে রাখেন, পরীক্ষা অনেক সময় সব দিয়ে একটা শব্দ ইংলিশ দিয়ে দিল, আপনি না বুঝার কারণে প্রশ্নের উত্তর ভুল করে ফেলবেন। তাহলে প্লেইনটিফ মানে বাদী, ডিফেন্ডেন্ট মানে বিবাদী, আর অ্যাপিলেন্ট মানে আপিলকারী, রেসপন্ডেন্ট মানে প্রতিবাদী, মানে আপিলের অপোজিট পার্টি, যে বিপরীত পার্টি, সে হচ্ছে আপিলকারী, এই প্রতিবাদী বা রেসপন্ডেন্ট। আচ্ছা, সহজ ভাষায় আর কি। তাহলে এখানে দেখেন, বিবাদী কি হয়েছে? আপিলকারী হয়ে গেছে। আর মামলার বাদী লাল মিয়া হয়ে গেছে অপর পক্ষ, বিবাদী। প্রতিবাদী। বিবাদী না। আপিলে কি বিবাদী হয় নাকি আবার? না, প্রতিবাদী স্যার। প্রতিবাদী। রেসপন্ডেন্ট। কিন্তু বুঝেন না কেন? দেখেন, আমি একটা শখ লিখে দিই, এগুলো না বুঝলে আপনি আপিল কি বলবেন, কি বুঝবেন? ওখানে কি বিবাদী হয়? আপিল আদালতে কি বিবাদী আছে? প্রতিবাদীকে প্রতিপক্ষ বলা যায় কি? হ্যাঁ, প্রতিপক্ষ, প্রতিবাদী, এইভাবে বলতে পারবেন। দেখেন, হ্যাঁ, তাহলে মামলার বাদী, ভালো হয়েছে, মূল মামলায় বাদী আর বিবাদী দুইটা পক্ষ। তাহলে বাদী আর বিবাদী আপিল করলে আপিলকারী কে হচ্ছে? বিবাদী। বিবাদী। দেখেন, আপিলকারী হয়ে যাচ্ছে, তাই না? আর প্রতিবাদী কে হচ্ছে? বাদী। বাদী। প্রতিবাদী হচ্ছে বাদী। ঠিক আছে, তাহলে তাহলে আপিল আদালতে কি বাদী বিবাদী বলবেন? আপিলকারী আর না, প্রতিবাদী। প্রশ্ন দেখে ভালো করে বুঝে নিয়েন। এগুলা কিন্তু প্রবলেম আসলে ধরতে কিন্তু অসুবিধা হবে। এরকম একটা প্রবলেম দিয়ে দিল, এখন আহ, বাদী বা নাম টাম দিয়ে দিল, আপনাকে বাইর করতে হওয়া লাগতে পারে কে প্রতিবাদী কে আপিলকারী, নাহলে তো আপনি ফ্যাক্ট বুঝবেন না। আর ফ্যাক্ট না বুঝলে আপনি রিটেনের এমসিকিউ প্রবলেম, রিটেনের প্রবলেমও বুঝবেন না। তাইলে আপনি যদি আপিলকারীটা এইভাবে লেখেন যে অ্যাপিলেন্ট, অ্যাপিলেন্ট, আর অ্যাপিলেন্ট আগে কে ছিল? অ্যাপিলেন্ট আগে কি ছিল? ডিফেন্ডেন্ট। বিবাদী ছিল। বাদী। ডিফেন্ডেন্ট। এই যে অ্যাপিলেন্ট ডিফেন্ডেন্ট হয়ে গেছে, বোঝার জন্য আমি এভাবে বলতেছি। আর এখন রেসপন্ডেন্ট প্রতিবাদী, আর আগে কি ছিল তার পরিচয়? প্লেনটিফ, বাদী। তাই না? এভাবে আপনি লেখা মনে রাখতে পারেন। তাহলে এখানে ছিল প্লেনটিফ, এখানে ছিল কি? ডিফেন্ডেন্ট। ডিফেন্ডেন্ট। তাহলে দেখেন, আপনার ডিফেন্ডেন্ট যিনি, উনি হয়ে গেছে কি?
অ্যাপিলকারী। আপনার অ্যাপিলকারী, এই যে অ্যাপিলকারী। দেখেন অ্যাপিলেন্ট, অ্যাপিলেন্ট হয়ে গেছে ডিফেন্ডেন্ট, আর রেসপন্ডেন্ট হয়ে গেছে কি বাদী প্লেনটিফ, প্লেনটিফ হয়ে গেছে রেসপন্ডেন্ট, উল্টে গেছে, পক্ষ চেঞ্জ হয়ে গেছে। এখন এইখান থেকে আবার যদি হয় আরো উচ্চ আদালতে যায়, তাহলে আপনার সেটা কি কিসের মাধ্যমে যেতে হবে? ধরেন এখানেও নিম্ন আদালতের রাইটেই আপহোল্ড রাখছে, আপিল আদালত মানে জেলা জজ কি করছে, নিম্ন আদালতের রাইটেই বহাল রাখছে। বহর তার রাখছে। মানে আবার কে পরাজিত হয়েছে? রিভিশন করতে হবে আবারও স্যার। আপিলেন্ট পক্ষ সবুজ পরাজিত হয়েছে। আবার সবুজ পরাজিত হয়েছে, তাই না? রেসপন্ডেন্ট পরাজিত জি হয়েছে, স্যার। কারণ নিম্ন আদালত এই এই জেলা জজ নিম্ন আদালতের রাইটেই বহাল রাখছে। সেই ক্ষেত্রে আবার সবুজ মিয়া পরাজিত। দেখেন ভাষা বুঝতে হবে, না এটা কিন্তু আপনি প্রবলেম ধরতে পারবেন না। আর এই ভাইটা প্রবলেম ধরতে পারতেছে। আপনার নাম কি, হাসিব ভাই নাকি কি জানি, হাবিব ভাই নাকি হাবিবুর রহমান সুজন সুজন? স্যার। সুজন ভাই, হ্যাঁ আপনি ভালো করে পড়েন, আপনি ভালো ধরতে পারতেছেন, আর বাকিরাও একটু চেষ্টা করেন এগুলো ধরার জন্য। তাহলে উনি যদি আবার হাইকোর্টে যাইতে হবে ওনাকে, তাহলে এখন হাইকোর্টে কি করবে? রিভিশন ফাইল করবে স্যার। রিভিশন ফাইল করবে। দ্বিতীয় আপিল তো করা যায় না, রিভিশন তাহলে রিভিশন কোনটা হবে? ফার্স্ট রিভিশন। রিভিশন কোনটা করবে? কারণ রিভিশন তো আর আগে হয় না। ফার্স্ট ডিভিশন স্যার, ফার্স্ট ডিভিশন। ফার্স্ট রিভিশন, বুঝছেন কিনা? কারণ রিভিশন তো আর নিচে হয় নাই, এটা আপিল জি স্যার। নিচ্ছে। আর এখান থেকে আবার ফার্স্ট রিভিশন করতে হবে, ঠিক আছে? তাহলে ফার্স্ট রিভিশন কে করবে? সবুজ মিয়া, তাই না? সবুজ মিয়া করবে স্যার। আচ্ছা আবার ব্যর্থ তাহলে হয়েছে স্যার, কি সবুজ করবে? মিয়া আগে কি ছিল? রেসপন্ডেন্ট, মানে মাঝখানে আবার সেই হয়ে প্লেনটিফ যাবে। হয়েছে, এখন আবার কি এখন অ্যাপ্লিক্যান্ট হয়েছে। এইটা তো আর আপিল করে নাই। আর এই জায়গায় এটা সে কি হয়ে গেছে? দরখাস্তকারী, অ্যাপ্লিক্যান্ট। যাক, এত ডিটেলসে আপনার বোঝার দরকার নাই, বেসিকটা আমি বলতেছি। আর দেখেন আপনার এইখানে কি হয়েছে, এইখানে কি হবে? এই যে রিভিশনের অপর যে পক্ষটা, এটা তো রিভিশনের একটা পক্ষ, রিভিশনের হুম। অপর যে পক্ষটা মানে সে কে? সে ছিল এই যে এটা লাল মিয়া, লাল মিয়া। লাল মিয়া। সে আপনার ছিল প্লেনটিফ, পরে হয়েছে অ্যাপিলেন্ট, এখন আবার হয়ে গেছে কি অপোজিট পার্টি, তো প্রতিপক্ষ। দরখাস্তকারী। দরখাস্ত অ্যাপিলেন্ট বলি, আর এইটারে বলি কি, দরখাস্তের অপর পক্ষে যে থাকে তারা কি বলি? অপোজিট পার্টি। তাহলে দেখেন পরিচয় কিন্তু এখন তিনটা হয়ে গেছে। ঠিক কিরা? তিনটা হয়েছে না যদি রিভিশনে যাই? কারণ দুইটা আদালত পার করে গেছি, একটা হচ্ছে লোয়ার কোর্ট আর একটা হচ্ছে জেলা জজ আদালত, এখন চলে গেছি হাইকোর্টে। তাহলে তিনটা পরিচয়। এখন পরীক্ষায় কিন্তু এইভাবে পরিচয় দিয়ে দিয়ে আপনাদের প্রবলেম দিতে পারে, বুঝছেন কিনা? দিতে পারে, এই জিনিসগুলো মনে রাখতে হবে। আচ্ছা আপনার আচ্ছা বুঝছেন কি আপনারা? মানে এটা জাস্ট ফ্রেমটা বোঝানোর জন্য বলছি, এত জটিল ভাবে নেওয়ার কিছু নাই। স্টেজ গুলো বোঝার জন্য, যাতে আপনার যে কোনো প্রশ্ন আসলে আপনি অ্যান্সার করে আসতে পারেন। এবার আমি যেটা মনে করছি, লিখিত পরীক্ষায় একটা প্রবলেম আসতে পারে এই জায়গা থেকে, এই এই জায়গা থেকে। কারণ লিখিত পরীক্ষায় এখনো এই টাইপের প্রবলেম গুলো আসে নাই। যেমন এর আগে আমি তামাদিয়ার প্যানাল কোডের একদম স্পেসিফিক কোশ্চেনটাই আমি হচ্ছে পরীক্ষা নিয়েছিলাম গত লিখিত পরীক্ষায়, ওই দুইটা প্রশ্নই দিছে, জাস্ট নাম চেঞ্জ হয়েছে। কারণ আমার অ্যাজাম্পশন ছিল যে এই জায়গা থেকে পরীক্ষায় প্রশ্ন কি আসে নাই। তো এখন আমার কাছে মনে হচ্ছে যে লিখিত পরীক্ষায় এখান থেকে একটা প্রবলেম দিতে পারে। এমসিকিউটা আসলে একটু ছোট আকারে আসবে প্রবলেম গুলা। তাহলে এই জায়গাটা আপনাকে কি করতে হবে? বুঝতে হবে যে কে মামলার বাদী ছিল, কে বিবাদী ছিল, সংক্ষুব্ধ হয়েছে কে, আপিলটা করছে কে। এখন আপিল করার পরে দ্বিতীয় আপিল নাই, তার মানে প্রথম রিভিশন। এইখানে কে আবেদনকারী, কে অপোজিট পার্টি, প্রতিপক্ষ, এই জিনিসগুলা কি আমাদের যেন ফাইন্ড আউট করতে পারি। এই জন্য আমি ফ্রেমওয়ার্কটা আপনাদেরকে বুঝাই দিচ্ছি। আচ্ছা, এটা আমাদের পড়ার ভিতরে কিন্তু বেসিক আন্ডারস্ট্যান্ডিং,
আচ্ছা, এখন আমরা আবার মূল পড়ায় চলে আসি। বিধি 1 পড়লাম, বিধি 12 পড়লাম, 200 থেকে 1000 টাকা। আচ্ছা, এখন যদি মুলতবি সংক্রান্ত প্রশ্ন আসে লিখিততে অথবা এমসিকিউতে, যে মুলতবি সংক্রান্ত বিধানগুলো লেখো, তাইলে আপনি শুধু সত্র আদেশ লিখলে কিন্তু হবে না। যদি আপিল আলাদাভাবে না বললে আপিলের একটা লাইন আপনি লিখে দিতে পারেন যে আপিল আদালত 3টির অধিক মুলতবি করবে না। তাইলে এটা বলা হয়েছে কোথায়? 41 আদেশের 12 12 ধরেন মুলতবি সংক্রান্ত বিধান লিখতে বলছে আপনারে, তাহলে 17 আদেশে তো মামলার মুলতবি সংক্রান্ত বিধান দিছে। আপনারা কি পরীক্ষার প্রশ্নে বলা আছে যে আপিলের মুলতবি সংক্রান্ত বিধান লেখো না? না, বলা নেই। বলা নাই। আপনি না লিখলে কি আপনার নলেজ মানে ঘাটতি থাকার কারণে আপনি স্কিপ করতে পারেন, অনেকের ব্রেন কাজ নাও করতে পারে যে এটা তো আমার আপিল লেখা উচিত। ঠিক আছে, এই জন্য আপনি কি 17 আদেশের বিধি 1 তো লিখবেনই, পাশাপাশি 41 আদেশের 12 কথাও লিখবেন, কারণ এখানে কি আপিলের মুলতবি সংক্রান্ত বিধানটা দিচ্ছে। আমার প্রশ্নে চাইছে আপিল মুলতবি সংক্রান্ত সকল বিধান, তাহলে আপিলের বিধানটা আপনি এখান থেকে দিবেন। আচ্ছা, তাহলে আপিলকারী যদি এখন না আসে তাইলে কি হবে? আপিল খারিজ হবে। মামলাকারী না আসলে মামলা খারিজ হইতো, আর আপিলকারী না আসার কারণে কি হয়েছে? হ্যাঁ, আপিল খারিজ হয়েছে। আচ্ছা, আপিলকারী না আসলে কি হয়? আপিল খারিজ হয়। আপিল খারিজ হয়। আর মামলাকারী না আসলে মামলা খারিজ হইতো, সেম সিস্টেমে। ঠিক আছে। আর আর হচ্ছে যদি প্রতিপক্ষ না আসে তাহলে একতরফা ডিক্রি হয়। বিবাদী না আসলে যেমন একতরফা ডিক্রি তো, আপিলের প্রতিপক্ষ না আসলে কি হবে? একতরফা ডিক্রি হবে। এগুলো বেসিক, এগুলো মুখস্থ করে না। অনেকে বলে আমি বই 4টা 5টা কিনা মুখস্থ করে শেষ করে ফেলছি, তাও ফেল করলাম। হ্যাঁ, কোনো বই ভালো না, কোনো বই কি ভালো না, এরকম একটা কনসেপ্ট চলে আসতে পারে। তো এইটা না, ভালো না হওয়ার মূল কারণই হচ্ছে আপনার কনসেপ্ট ক্লিয়ার না। আর এই কনসেপ্ট আপনি কখনো বই পড়ে ক্লিয়ার করতে পারবেনও না পারফেক্টলি। এটা আপনাকে কেউ না কেউ আপনাকে বুঝাইতে হবে, আপনাকে শিখাইতে হবে। হ্যাঁ, না না, কারণ কি? কারণ হচ্ছে সবকিছু বই পড়ে মুখস্থ করে হয় না যদি বেসিক নলেজ, বেসিক আন্ডারস্ট্যান্ডিং না থাকে। কারণ কি, আপনার এই চার্টটা না বুঝলে তো আপনি অনেক কিছুই বুঝতেন না। এই যে নিম্ন আদালতের একটা ধাপ, তারপর কি জেলা জজের একটা ধাপ, তারপর হাইকোর্টের একটা ধাপ, এই 3টা ধাপ যদি না বুঝাইতাম তাহলে আপনি অনেক কিছু না বুঝেই পড়তেন। আমি কি ভুল বলছি? না স্যার, ঠিক আছে। স্যার ঠিক আছে স্যার। এখন কিন্তু আপনি বুঝে বুঝে মুখস্থ করলেও কি বুঝে বুঝে মুখস্থ করবেন। আর বুঝে মুখস্থ করলে না বুঝে মুখস্থ করার চাইতো অনেক ভালো। না বুঝে মুখস্থ করে কোনো লাভ নাই, পড়া না পড়া এক সমান। আচ্ছা, তো এখন দেখেন, আমি আপিলকারী না আসলে আপিল খারিজ হবে, আর রেসপন্ডেন্ট মানে প্রতিপক্ষ না আসলে একতরফা ডিক্রি হবে, যেটা একতরফা ডিগ্রি হবে। আপনার নিম্ন আদালত একতরফা শুনানি হবে আর কি। তাহলে খারিজ অথবা একতরফা শুনানি যেটাই হোক না কেন, যে পক্ষ সংক্ষুব্ধ হবে তিনি 30 দিনের মধ্যে আপিল পুনরুজ্জীবিত করার আবেদন করতে পারবে। মামলা যেমন 9 আদেশে পড়ে আসছি না আমরা, 9 জি স্যার। 9 এর ক, 6 এ 13 কত পড়ে আসছি না? 30 দিনের জি মধ্যে। স্যার। আপিল তো সেম 30 দিনের মধ্যে, বুঝছেন কিনা, পুনরুজ্জীবিত করার আবেদন করতে পারে। আচ্ছা, এখন আমরা চলে যাব 19। 19 হচ্ছে রিঅ্যাডমিশন। রিঅ্যাডমিশন কি? আপিল যদি যাদের কাছে বেশি কঠিন হয় তারা এগুলা বাদ দিয়েন, কারণ আপনি পারবেন না। আর যারা একটু ভালো তারা পড়েন, এটা সবার জন্য নাই এখনকার পড়াটা। হ্যাঁ, সবার জন্য না। যাদের মাথায় ঢুকে না তারা বাদ দিবেন, যারা ঢুকে তারা পড়বেন। আচ্ছা, কারণ এত করে আপনার বিপত্তি বাড়তে পারে, আর এটা পরীক্ষা আসে এগুলো, এই জন্য আমি বাদ দিতে পারছি না। সাধারণ পদ্ধতিতে আপিল পুনর্জীবিত করা, রিঅ্যাডমিশন, ওই যে আপিল খারিজ হয়ে গেছে এই বিষয়টা এখানে বলছে রিঅ্যাডমিশন। আর 19-এর একটা বলছে সরাসরি পুনরুজ্জীবিত, ডিরেক্ট রিঅ্যাডমিশন, যেটা হচ্ছে আপনার এই 30 দিনের মধ্যে আপনাকে কি করতে হবে? আবেদন করতে হবে টাকা দিয়ে। আর এটা হচ্ছে টাকা ছাড়া। তাহলে রিঅ্যাডমিশন আর ডিরেক্ট রিঅ্যাডমিশন 19 আর 19-এর দুইটাই কি বাদীর ব্যর্থতার কারণে। আরে সরি,
আপিলকারীর ব্যর্থতার কারণে, বাদীর না কিন্তু, কার? আপিলকারীর। 19-19 আপিলকারী। রিঅ্যাডমিশন, ডিরেক্ট রিঅ্যাডমিশন, এটা মনে রাখবেন। 19-19 মুখস্থ করবেন। 19 কি? রিঅ্যাডমিশন, পুনরুজ্জীবিত করা, আপিল। আর 19 ডিরেক্ট রিঅ্যাডমিশন। এখন চলে যাব 21। 21 হচ্ছে রিহিয়ারিং, মানে 21টা কার জন্য? রেসপন্ডেন্টের জন্য। রেসপন্ডেন্টের জন্য। কে বললেন? হাসিব ভাই? সুজন স্যার, সুজন। সুজন ভাই? ঠিক আছে, সুজন ভাই ভালো বুঝতেছেন, বাকিরাও ভালো বোঝার চেষ্টা করবেন। রেসপন্ডেন্টের জন্য, হ্যাঁ, রিমুটানো। আচ্ছা, 21 হচ্ছে রিহিয়ারিং, রিহিয়ারিং। আচ্ছা, এটা হচ্ছে রেসপন্ডেন্টের অনুপস্থিতির জন্য আপনার রিহিয়ারিং। আর এটা একবারে বেশি সুবিধা পাওয়া যাবে না। আর 21 এতে হচ্ছে দরজাপ্ত, 21 এতে হচ্ছে ডিরেক্ট রিহিয়ারিং, সরাসরি আপনার হচ্ছে 30 দিনের মধ্যে 3,000 টাকা দিয়ে আপনার হচ্ছে কি এই শুনানি ইয়েটা করতে পারবো। আপনার পূর্ণ শুনানির ব্যবস্থা করা। কত টাকা? 3,000 টাকা 3,000 30 টাকা। দিনের মধ্যে। তাহলে 21 এখান থেকে একটা এমসিকিউ এবার পাবেন, রিটেনও আসবে। রিঅ্যাডমিশন আর হচ্ছে রিহিয়ারিং এর পার্থক্য কি Direct। আসতে পারে, ডিরেক্ট রিঅ্যাডমিশন, ডিরেক্ট রিহিয়ারিং জিনিসটা কি, হ্যাঁ, কখন হয়, অথবা এইভাবে আসতে পারে। প্রশ্ন কিন্তু একটা প্রশ্ন 10 ভাবে করা যেতে পারে। এইভাবে আসতে পারে যে আপিলকারীর ব্যর্থতার কারণে প্রতিকার কি? আপিলকারীর ব্যর্থতার কারণে আপিলে আপনার এই আপিলকারী কি কি, আপিলকারীর ব্যর্থতার কারণে মামলা, আপিল যদি আপনার খারিজ হয়ে যায়, সেক্ষেত্রে আপিলকারীর করণীয় কি, বা আপিলকারীর আপিল কি কি কারণে ব্যর্থ হইতে পারে, হ্যাঁ, ব্যর্থ হইলে সেখানে করণীয় কি। আপিলকারী না গেলেই তো আপিলটা ব্যর্থ হয়ে যাচ্ছে, মানে কি মামলা আপিল আর চলবে কোথায়? খারিজ হয়ে আপিলকারী নাই, ঠিক আছে না, আপিল খারিজ হয়ে যাবে। মামলা যেমন বাদী না আসলে খারিজ হইতো, এখন মামলার বিবাদী হয়েছে আপিলকারী, আবার বাদী ও আপিলকারী হইতে পারে যদি মামলাটা ডিসমিস হয়ে যাইতো। নিম্ন আদালতের যে মামলাটা, ওই মামলাটা ডিক্রি পাইলে বাদী জিতে, বিবাদী হারে, সংক্ষুব্ধ হয় বিবাদী। আর ওই মামলাটারই যদি হচ্ছে আপনার হয়, কি হয়, আপনার হচ্ছে এই ডিসমিস হয়ে যায়, ঠিক আছে, তাইলে জিতে যায় বিবাদী, হেরে যায় বাদী। আর যে হেরে যায় সে কি করবে? আপিল করবে। আপিল করবে। কারণ মামলা ডিসমিস হওয়া এটাও কি একটা ডিক্রি, কারণ এটা শুনানির উপর ভিত্তি করে হয়েছে। দেখছেন কিনা জি এই স্যার। বিষয়। এখন 19-19 আর হচ্ছে এই 21-21 21 এই বিষয়গুলো কে বুঝেন নাই আমাকে বললেন। তাহলে বিবাদীর রেসপন্ডেন্টের ব্যর্থতার কারণে আপনার হচ্ছে 21 আর অ্যাপিলেন্টের ব্যর্থতার কারণে 19 আর 19 এই যেটা মনে রাখবেন। মানে একতরফা আপনার রায় দিয়ে দিলে আপিলের ক্ষেত্রে রিহিয়ারিং, ডিরেক্ট রিহিয়ারিং এর 3,000 টাকা। এটা বারবার বলছি, এখান থেকে একটা এমসিকিউ পাবেন। আর ডিগ্রিতে একটা প্রবলেম পাবেন। আচ্ছা, রিমান্ড, এটাও খুব গুরুত্বপূর্ণ। আমরা পুনর্বিচারের জন্য নিম্ন আদালতে প্রেরণ করা। মনে করেন এই দুইজনের মধ্যে একটা মামলা চলতেছে, এখন ওই মামলা আপিল হোক, যে রিভিশন হোক, যেভাবে হোক, উচ্চ আদালতের কাছে। এখন আপিল আদালত, ঠিক আছে, মামলাটা আবার নিম্ন আদালতে পাঠাইলো। আপিল আদালত কি করলো? নিম্ন আদালতে পাঠাইলো মামলাটাকে। কি করার জন্য? হইতে পারে সাক্ষী প্রমাণ
যদি সাক্ষ্য প্রমাণ কম হয়ে থাকে সেটাকে পারফেক্টলি নেওয়ার জন্য বা অন্যান্য আদার্স ইস্যু। এই যে পাঠাইলো এটাতে বলা হচ্ছে কি রিমান্ড রিমান্ড। রিমান্ড স্যার রিমান্ড। এটা কিন্তু ফৌজদারি রিমান্ড না। দেওয়ানিতে রিমান্ড মানে মামলাটাকে আবার পুনরায় বিচার পূর্ণ করা। বিবেচনা, মামলা পূর্ণ বিবেচনার জন্য। হ্যাঁ, রিমান্ড ফর ফ্রেশ ট্রায়াল। ফার্স্ট ট্রায়াল। তাহলে এই রিমান্ড আদেশটা আসে উচ্চ আদালত থেকে, আর নিম্ন আদালতকে আবার বলে তুমি এটা আবার কি করো। ঠিক আছে? জি স্যার। আর এই রিমান্ড আদেশের বিরুদ্ধে আবার আপিল করা যায়, আদেশ 43 বলছে। আচ্ছা, এখন আমরা দেখব যে অতিরিক্ত প্রমাণ দাখিল করা। আপিল আদালত অতিরিক্ত প্রমাণ, এই যে নীতি আপিল 27 আদালত স্যার। চাইলে বলতে পারে তুমি এটা নিয়ে আসো, ওইটা নিয়ে আসো, এটা দাখিল করো। এটাই অতিরিক্ত প্রমাণ দাখিল করা, আর কিছু না। কোনো কিছু শুনানি শেষে আপিল আদালত প্রকাশ্যে রায় করবে, রায় ঘোষণা দিবে। শুনানি শেষ হয়ে গেলে কি করবে? আপিল আদালত প্রকাশ্যে রায় ঘোষণা করবে, আর আপিলের রায় বা ডিক্রির নকল মূল ডিক্রি প্রদানকারী আদালতে প্রেরণ করতে হবে। এটা হচ্ছে কথা। এটা 37 বলছে, এটা জাস্ট মনে রাখেন। আপিল আদালত রায় দিলে বা ডিক্রি দিলে সেই ডিক্রির নকল কি মূল ডিক্রি আদালতে পাঠাতে হবে, শেষ। আচ্ছা, 43 আদেশে চলে আসি। তাহলে 41 আদেশটা বুঝছি আমরা খুব শর্টলি। 41 আদেশ থেকে আমরা এক করছি, আপিল মেমোরেন্ডামে আপিলকারীর সাইন থাকবে, আইনজীবীর সাইন থাকবে, 12 মুলতবি, 3টার অধিক মুলতবি করবে না, 200 থেকে 1000 টাকা খরচ দিতে হবে। আর বাদীর ব্যর্থতার কারণে আপিল কি হয়? আপনার খারিজ হয়। জি। বিবাদীর ব্যর্থতার কারণে একতরফা শুনানি হয়। আর আপনার 17তেই বলা হয়েছে আপিল খারিজ বা একতরফা শুনানি কখন হয়, বেসিক আন্ডারস্ট্যান্ডিং এর জন্য 17 আর কিছু না। আপিলকারী অনুপস্থিত থাকলে আপিল খারিজ হয়, আর রেসপন্ডেন্ট অনুপস্থিত থাকলে একতরফা শুনানি রায় দেবে। এখন অনেকে আছে যে মনে করে যে ব্যারেক করতে হবে, ব্যারেক করে আপনি দরকার নাই, সবার জন্য ব্যারেক না। এখন ব্যারেক পরে এই লাইনটা দেখেন, এই কথাটাই বলছে। আমি যে লাইনটা পড়ছি এটা একজন পড়েন, এই লাইনটা একজন পড়েন তো। এই যে আপিল শর্ত, খারিজ বা একতরফা শুনানি। আবার ভালো করে পড়েন, আপিলকারী। জি, আপিল খারিজ বা একতরফা শুনানি। আরে খারিজ না, ও আপিলকারী। সরি সরি, কি পড়ছেন? ও সরি সরি, আপিল ইনকারি আপিলকারী পড়েন। আপিল কারি। আচ্ছা, আমি বলি, অনুপস্থিত। ও আপিলকারী সরি। অনুপস্থিত থাকলে আচ্ছা, আপিল একজন খারিজ এবং রেসপন্ডেন্ট অনুপস্থিত থাকলে একতরফা শুনানি নির্দেশ দেওয়া যায়। তাহলে এইটা থেকে কি কেউ কোনো কিছু বুঝেন না, এরকম কিছু আছে কিনা? না, আপিলকারী অনুপস্থিত থাকলে খারিজ। আপিলকারী অনুপস্থিত থাকলে আপিল খারিজ, আপিল খারিজ। সিম্পল কথা। এবং রেসপন্ডেন্ট রেসপন্ডেন্ট অনুপস্থিত থাকলে একতরফা শুনানি। রেসপন্ডেন্ট মানে কি? আপিলের প্রতিপক্ষ যিনি থাকে, তাই না? জি জি স্যার। তাহলে রেসপন্ডেন্ট অনুপস্থিত থাকলে কি হবে? মামলায় যদি বিবাদী অনুপস্থিত থাকতো, যেটা হইতো এটাই হইবে, বুঝছেন কিনা? আর মামলা যেমন মামলাকারী অনুপস্থিত থাকলে খারিজ হয়, আপিলটাও আপিলকারী অনুপস্থিত থাকলে খারিজ হয়। ভেরি সিম্পল। আর এই দুইটার ক্ষেত্রেই আপনার কি করা যায়? 30 দিনের মধ্যে খারিজ আদেশ রদের আবেদন করা যায়। এইটা আবার ইয়াতে বলা আছে, তামাদি আইনে দেখেন, ওখানে গেলে পাইবেন। তামাদি আইনে আমার যে বইয়ের স্লট আছে, ওই স্লটে 30 দিনের স্লটের মধ্যে এই 3-4টা ইস্যু পেয়ে যাবেন। ওখানে আপনার আর পড়া লাগবে না, বুঝছেন কি না? এই 4টাকে আমি আবার ওখানে অ্যাটাচ করে দিয়েছি, যেটা বিভিন্ন বিভিন্ন জায়গায় ছিল। আমি যদি আবার আপনার একটু বোঝানোর জন্য তামাদি আইনে যাই, কারণ অনেকেই এগুলা কেন জানি বুঝে না। আমার আবার এই যোগসূত্রগুলা কোনটার সাথে কোনটা লিঙ্ক আপ, এগুলা কিন্তু ভালো কাজ করে। আমি এভাবে কাজ স্যার করি। প্রশ্ন 10-এ আমার আছে, তামাদি আইনে প্রশ্ন 10-এ আছে। আপিল খারিজ হলে তা রদ করার জন্য আবেদন, আপিলে একতরফা শুনানি আদেশ হলে সেই শুনানি রদ করার আবেদন 30 দিন। দেখেন, এখন যেটা পড়াইলাম, 29 পৃষ্ঠায়। হ্যাঁ, এই 29 পড়াটাই পৃষ্ঠা। এখানে, হ্যাঁ, এখানে দেখেন একটা সাথে লিঙ্ক আপ আছে। হ্যাঁ, তো আমরা আপিলের স্লটে চলে যাই। এটা তো মামলার স্লট ছিল। 10 এই নম্বর যে প্রশ্ন স্যার। হ্যাঁ, 10 নাম্বার। আচ্ছা, এই যে দেখেন, আমি কিন্তু একসাথে করে দিয়েছি। এগুলা আপনার বেয়ারেক্টে কিভাবে তো একসাথে করে দেয় নাই। এখন অনেকে বলে ব্যারেক্ট করো, ব্যারেক্ট করে যারা বলে তারা আপনাকে ফেল করানোর জন্য বলে। হ্যাঁ, ব্যারেক্ট তো অবশ্যই করবেন, কিন্তু আপনার যদি সময় না থাকে আপনি ব্যারেক্ট করবেন কোথায়? আপনারা যদি বলি আমি যে তুমি
বিয়ে করার আগে 10 তলা বিল্ডিং করো, একটা দামি গাড়ি কিনো, এটা তো ভালো, কিনতে পারলে ভালো, কিন্তু কয়জন আছে 10 তলা বাড়ি করবে, সামনে আপনার সুইমিং পুল থাকবে, বিশাল বিশাল অট্টালিকা আইবুড়ো থাকবে, হয়ে তাই যাচ্ছে। না? ডুপ্লেক্স বাড়ি থাকবে, একটা গাড়ি থাকবে, এটা কয়জন করতে পারে? পারে না। তো এটা বলা যেমন থাকলে ভালো, আপনার ব্যারেক করতে যে যিনি যিনি বা যিনারা বলে ওইটা ওইটার মতোই, কিন্তু সবার তো ওই সামর্থ্য নাই এই গাড়ি বাড়ি কেনার। আবার সবার কি ওই সময়টাও নাই। এখন যার সময় নাই তারে যদি ওই অ্যাডভাইস দেন, তাহলে সে জীবনে বিয়া করতে পারবে না, সে তেমন কি আইনজীবীও হইতে পারবে না। আবার আপনি যদি কম্পাইল না করে পড়েন শর্টকাট, ওইটাও আপনার কাছে দিবেন। কম্পাইল না করলে পড়লেও সেটা কাজে দিবে না। এখন দেখেন আপনি এখান থেকে কিভাবে জিনিসগুলো ইনফরমেশন গুলো পেয়ে যাচ্ছেন। এই যে মামলা খারিজ, মামলা খারিজ এটা বাদীর ব্যর্থতা বা ডিসমিস আদেশ রদ। ডিসমিস কোনটা? মামলা খারিজ বা ডিসমিস হওয়ার আদেশ রদ, সেট করার মামলা, এটা হচ্ছে কি বাদীর ব্যর্থতার কারণে। আর মামলা একতরফা শুনানি, একতরফা ডিক্রি রদ, এটা হচ্ছে কি বিবাদীর ব্যর্থতার কারণে। মামলা থেকে এই দুইটা জিনিস আসছে। সেম সিস্টেমে আপিল থেকে আরো দুইটা জিনিস, আপিল খারিজ হলে তার রদ, আর আপিলের একতরফা শুনানি আদেশ হলে সেই শুনানির আদেশ রদ। আমরা এখন দুইটা পড়ে আসছি কিনা? জি স্যার। এই বুঝতেছেন না? ব্রেন কাজ না করলে হবে। এখন আমরা দুইটা জিনিস পড়ে আসছি না, আপিল থেকে, আপিলকারী না আপিল আসলে কি খারিজ আর হয়, আপিল খারিজ আর হয়, একতরফা শুনানি। আর রেসপন্ডেন্ট না আসলে কি হয়, একতরফা শুনানির আদেশ রদ আপিল হলে সেই একতরফা শুনানির শুনানি। রদ হয়, আর সেটা রদ। তাহলে দুইটারই, এই চারটারই কয়দিন? 30 দিন। দিন। তাহলে চারটাকে একসাথে করে দিচ্ছি। তাহলে এটা কি বেয়ারেক থেকে খুব খারাপ কিছু হয়ে গেছে কিনা বলেন আপনি? আপনার কিন্তু বেয়ারেকটা এই জিনিসগুলাই বলছে, কিন্তু কি বড় করে বলছে, যেটা আপনার পড়ার সময় নাই। আপনি পড়ার সময় থাকলেও আপনি ধরতে পারবেন না। সবাই তো পরিশ্রম করে টাকা ইনকাম করার জন্য, কিন্তু সবাই কি কোটিপতি হইতে পারে কিনা? হইতে পারে না। একদম কুমোর ভাইয়া ফেললেও কি হইতে পারে না। তো তার কি করতে হবে? শর্টকাট ওয়ে খুঁজতে হবে যে কিভাবে আমি ঘুমাই থাকলেও কি হয়, টাকা ইনকাম হয়। ঠিক আছে? এরকম ভাবে আপনাকে কি করতে হবে, এটার সাথে এটা আমি মিলানোর জন্য বলছি। তো এখন আপনার ডুপ্লেক্স বাড়ি আর গাড়ি না কিনে বিয়ে করবেন না, তাহলে আপনি বিয়েটাও করতে পারবেন না। আর আপনি যদি মনে করেন যে না, আমার অনেকেই ফোন দেয় স্যার বেয়ারে কোনটা কিনবো, কি করবে, এই করবে ও, তাহলে তুমি আর আইনজীবী হওয়া লাগবে না। বেয়ারেক কি সবার জন্য না। যারা হচ্ছে দৈনিক 7-8 ঘন্টা পড়তে পারে, ওরা বেয়ারেক পড়ে পড়ে বুঝে বুঝে, না বুঝলে সময় দিয়ে পড়বে। কারণ আপনি চাকরি করেন, আপনি ব্যবসা করেন, আপনি আর বেয়ারেক পড়বেন কোথেকে, তাই না? তা আপনি কি করবেন? শর্টকাট এইভাবে। আবার শর্টকাট হইলে কি এই চারটা বিষয় আলাদা আলাদা পড়লে আবার শর্টকাট হইলো না। একটা বলে নহন, আরেকটা বলে নহন, কোনো কম্পাইল নাই, তাইলে হবে না। আপনাকে একটু কম্পাইল করে একটু শ্রেণীবিন্যাস করে আপনাকে প্রসিড হইতে হবে। তাহলে দেখেন এটা সহজ হয়ে গেল না এখন? এই বিষয়টা এইভাবে আপনাকে কি করতে হবে, আগাইতে হবে। যাই হোক, এখন আমরা আবার চলে যাই। পড়াটা আসলে সহজ, জাস্ট যদি আপনি একটু ব্রেনটাকে অ্যাক্টিভ করতে পারেন। অ্যাক্টিভ তো করতে পারে না অনেকে, আমরা তো এই জায়গায়। স্যার টেকনিক জানা লাগে স্যার, আপনি যে টেকনিকে পড়ান এটা সহজ। জি, এই টেকনিক গুলো নিজে নিজে খুঁজে বের করবেন। এই টেকনিক তো আমাকে কেউ শিখাই দেয় নাই, স্যার সত্যি সত্যি। ওই সমস্যা ওই সময় তো নাই স্যার, এটাই তো সমস্যা। তো এখন এই বইটা ভালো করে পড়েন, তাহলে দেখবেন হয়ে যাবে। এটা সত্যি। আপনি পরীক্ষা দিয়ে আসে দেখবেন পরীক্ষায় 85 থেকে 90টা কি এ ছোট বই জি থেকে স্যার। চলে আসছে। ঠিক জি আছে? জি। আমাকে ওই দিন একজন ফোন করে বলে এই বই থেকে তো কমন পড়বে কিনা। আমি তো পরীক্ষা দিয়ে আসছে, দেখেন কমন পড়ে কিনা। আহ, তো এখন আরেকটা প্র্যাকটিস ম্যানুয়াল দিব। হ্যাঁ, পাই নাই স্যার। স্যার এটা প্র্যাকটিস হ্যাঁ, ম্যানুয়াল কবে দিবেন স্যার? ওই 20 তারিখে দেওয়া শুরু করবো, 22 তারিখে পেয়ে যাবেন। আচ্ছা, আরজি স্যার ফেরত আদেশ দেখেন। হ্যাঁ, কত স্যার? কত আদেশের স্যার বিধিয়ে? এটা হচ্ছে 43 আদেশ। আদেশের বিরুদ্ধে আপিল, আদেশের বিরুদ্ধে আপিল কত আদেশ? 43 আদেশ। আদেশের বিরুদ্ধে আপিল কিসের বিরুদ্ধে? আদেশের বিরুদ্ধে। আদেশের বিরুদ্ধে, হ্যাঁ, আদেশের বিরুদ্ধে সাধারণত করতে হয় রিভিশন, এখানে করবো আপিল। বুঝছেন কিনা? আদেশের বিরুদ্ধে সাধারণত করতে হয় রিভিশন, এখানে করবো আমরা আপিল। আচ্ছা, আরজি ফেরত, মামলা খারিজ, রায় ঘোষণার পূর্বে দেখেন আরজি ফেরত এটা কি একটা আদেশ?
আপনি এটার বিরুদ্ধে রিভিশন করার কথা, কিন্তু 43 আদেশে বলে দিচ্ছে কি করবেন, বিডিএ কে বলে দিচ্ছে কি আপিল করবেন। এই কয়েকটা জিনিস মুখস্থ করে ফেলবেন, এখান থেকে পরীক্ষা 1 মার্ক পাবেন। আপনার শত্রু কোথায় আছে এটা আপনাকে বুঝতে হবে। আপনার মনে করেন যে রাজশাহীতে আপনার প্রচুর শত্রু, তাহলে ওখানে কি আপনি প্রোটেকশন ছাড়া গেলে আপনি কি কি হবেন? প্রোটেকশন ছাড়া গেলে আপনি কি হবে? প্রোটেকশন ছাড়া মারা গেলে যাব কি হবে? মারা মারা যাব যাবেন। আর আপনার বাড়ির আশেপাশে 10 কিলোমিটার কোনো শত্রু নাই, ওখানে তো আর প্রোটেকশন নেওয়ার দরকার নাই, তাই না? তো এখন প্রশ্ন কোন জায়গা থেকে আসে এটা আপনাকে বুঝতে হবে। ওখানে আপনাকে বারবার ফোকাস করতে হবে, প্রোটেকশন নিতে হবে। এখন যেখানে আসে না ওখানে বারবার বললেন, তাহলে একটা লাভ হইলো না আলটিমেটলি। এখানে কিন্তু একটা প্রশ্ন পাবেন, এই জায়গায় একটা প্রোটেকশন দিবেন। এরপরে আপনার সামনের মাস থেকে প্রোটেকশন শিখাবো, তো কোন কোন জায়গায় আপনি প্রোটেকশন দিবেন, ওই প্র্যাকটিস ম্যানুয়াল পড়াই সময় সামনের মাস থেকে কিন্তু আমরা আর ধারা পড়বো না, আমরা কি করব, এমসিকিউ পড়বো। আমি আগে কিন্তু এমসিকিউ পড়াই না, আমি 100টা 200টা এমসিকিউ একদিনে খালি বলবো এটা 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 এটা, আপনারা শুনে যাবেন। একদিনে 200 এমসিকিউ পড়াই ফেলতে পারবো 1 ঘন্টায়, বুঝছেন কিনা? জি স্যার। আপনারা ওই ম্যানুয়ালটা নিয়ে বসবেন, আমি বলবো যে আরজি ফেরত আদেশ এটার বিরুদ্ধে আপিল করতে হয়, রেফারেন্স কি 43-1 দেখে নেন, আপনি সাইডে লেখা রাখবেন 43-1 দেওয়ানি পৃষ্ঠা, এই বই থেকে এটা আবার দেখবেন না মনে না থাকে। এইভাবে আমি 200 এমসিকিউ প্র্যাকটিস করাই ফেলবো আধা ঘন্টায় বা 1 ঘন্টায়। তো এইভাবে আমি কয়েকদিনে আপনার টোটাল রিভিশন প্র্যাকটিস বুকটা শেষ করে দিব, যেটা আমি এখন কাজ করতেছি। আর এইখান থেকে কিন্তু আপনাকে নলেজ নিতে হবে, নাইলে আবার ওইটাতে কাজও হবে না। তাহলে দেখেন আরজি ফেরত, মামলা খারিজ একতরফা ডিক্রি, রদের আবেদন অগ্রাহ্য হলে আপনাকে করতে হবে আপিল। মামলা খারিজ হয়ে গেলে আর একতরফা ডিক্রি রদের আবেদন অগ্রাহ্য হলে, এই হচ্ছে আবেদন। কিসের আবেদন? মামলা খারিজের আবেদন যদি অগ্রাহ্য হয়। একতরফা ডিক্রি ওই যে রদ করলেন না, রদের আবেদন করলেন না, বিবাদী মনে করে আসে না, আদালত কি করলো, একতরফা ডিক্রি দিল, তাই প্রতিকার কি এখন বিবাদীর? আরে বিবাদী আসে না, আপিল করতে কি করা? খারিজ করবেন খারিজ হবে রদের আবেদন করবে, আপিল তো করতেই পারবে। আপিল আমরা করলাম না, আমরা আপিল না করে কি করলাম, রদের আবেদন করলাম। একতরফা একতরফা ডিক্রির বিরুদ্ধে কিন্তু আপিলও করা যায়, আমরা আপিল করলাম না। আপিল না করে আমরা কি করলাম, একতরফা ডিক্রি রদের আবেদন করলাম, মিস কেস। ঠিক আছে, মিস কেস করলাম, কি একতরফা ডিক্রি রদের আবেদন, আদালত কি আবেদনটা অগ্রাহ্য করে দিল, নামঞ্জুর। রিজেক্ট করে দিল, নামঞ্জুর করলো। ঠিক আছে, তাহলে ওই একতরফা ডিক্রি আবেদন নামঞ্জুর করলে ওই আদেশের বিরুদ্ধে কি করা যাবে, আপিল করা আপিল যাবে। করা যাবে। আপিল আবার মঞ্জুর করলে কিন্তু রিভিশন আছে, ওইটা আর বলি না। মঞ্জুর করলে কি করতে হবে, আপিল করা যাবে না, রিভিশন করতে হবে। রিভিশন করতে রিভিশন হবে। না মঞ্জুর করলে আপিল করা যাবে। এগুলা বেশি জটিল, বুঝছেন কিনা? এখন আপনারা এতটুকুই মনে রাখেন যে অগ্রাহ্য করলে আপিল, আর যদি মঞ্জুর করে তাহলে বাদী সংক্ষুব্ধ হবে। হ্যাঁ, তখন বাড়ি দিয়ে একতরফা ডিক্রি রিভিশন হয়ে করবে। গেছে, তখন বাদী রিভিশন করতে হবে, আপিল করা যাবে না আবার এক্ষেত্রে। নামঞ্জুরে আপিল, এটা মনে রাখেন। আচ্ছা, রায় ঘোষণার পূর্বে গ্রেফতার এবং ক্রোক সংক্রান্ত যে কোনো আদেশ, রায় ঘোষণার পূর্বে গ্রেফতার এবং ক্রোক সংক্রান্ত যে কোনো আদেশ, ধরেন 38 আদেশে, রায় ঘোষণার পূর্বে গ্রেফতার এবং ক্রোক কত, 38 আদেশ, 38 আদেশের যে কোনো আদেশ দিলে ওই আদেশের মধ্যে যদি থাকে, যেমন গ্রেফতারের আদেশ দিল বা ক্রোকের আদেশ দিল, তাহলে আপনি সরাসরি কি করতে পারবেন, আপিল আপিল করতে পারবে। আপিল করতে পারবেন। মঞ্জুর করলেও না মঞ্জুর করলেও, যে কোনো দিয়ে কি বোঝাচ্ছে, দুইটাই বুঝাচ্ছে, পজিটিভ নেগেটিভ, বুঝছেন? এখন আমি ব্যারেক কইরা আপনি কেন, আপনাদের অনেক স্যাররাই বুঝবে না। আমি একদম সত্যি কথা বলে এই 43 আদেশের সবগুলা বিধি আপনি না, আপনার স্যারেরাই বুঝবে না, অনেক স্যারেরাই বুঝবে না, এবং অনেক টিচাররাও না, ইউনিভার্সিটি টিচাররাও না। প্যাচ গোছ আছে, অনেক ঝামেলা আছে, যদি শর্টকাট করে না দেওয়া হয় ওনারাই বুঝবে না। এটা আমি খুব স্ট্রংলি কিছু বলছি না, এটাই সত্যি। 43 আদেশটা আপনি একটু খুলে দেখেন, ওখানে যে বিষয়গুলো আছে অনেক ঝামেলা আছে। তো এটার থেকে জাস্ট হচ্ছে 2-4-5টা লাইন আপনাকে আইনা দেওয়া হয়েছে। অতএব
ব্যারেক করে আপনি বেশি সময় নষ্ট করতে দেন না। স্যার দেখেন একটা 43 কিন্তু অর্ডারের বিধি আগে দেখতেছি স্যার, মানে খুবই জটিল। অনেক আপনি কিছু আপনি তো আছে না, হ্যাঁ, অনেক না, জটিল মনে এখানে তো হচ্ছে আমি এটা দেখে কিছুই তো দেই মনে নাই। এখানে যেটা পরীক্ষা আসবে শুধু সেটাই দিছি আর কি। এখানে মাত্র 5-6টা জিনিস দিছি। আর ওইটা যদি আপনি সব করতে যান, তা আপনি ওইটা নিয়ে আপনি কেন, আমি বললাম না যে আপনি টিচাররা নিয়ে একটা চেক বলেন, স্যার বলবে যে থাকুক, এটা পরবর্তী ক্লাসে কইলো বা পরে আইসো। বাসাটা অনেক সহজ হয়েছে স্যার এই বইটার, অনেক সহজ। হুম, এই আর কি বিষয়। যাই হোক, তারপরে দেখেন এই রায় ঘোষণার পূর্বে গ্রেপ্তার এবং ক্রুক সংক্রান্ত যে কোনো আদেশ মানে কি, পজিটিভ নেগেটিভ দুইটা কি বোঝাচ্ছে, মঞ্জুর করুক না মঞ্জুর করুক আপনি আপিল করবেন। অস্থায়ী নিষেধাজ্ঞা ও অন্তর্বর্তীকালীন যে কোনো আদেশ, যে কোনো আদেশ, এত সহজভাবে বলতেছি, যে কোনো আদেশ মানে কি, মঞ্জুর করুক আর না মঞ্জুর করুক, এটাই তো যে কোনো, বুঝতেছেন না? ধরেন আপনি অস্থায়ী নিষেধাজ্ঞার আবেদন করছেন, আদালত মঞ্জুর করছে, কি করবেন? সংক্ষুব্ধ পক্ষ আপিল করবে আপিল স্যার। করবে। আদালত না মঞ্জুর করছে, সংক্ষুব্ধ পক্ষ কি করবে? আপিল। আপিল করবে। আপিল করবে। এটাই হচ্ছে যে কোনো আদেশ, মঞ্জুর করুক আর না মঞ্জুর করুক। কারণ এইখানে কি যে কোনো বলছি? এখানে এখানে যে কোনো বলি নাই, কিন্তু মামলা খারিজ অথবা একতরফা ডিক্রি রদের আবেদন অগ্রাহ্য করলে মানে কি, না মঞ্জুর হইলে আপিল, মঞ্জুরে কিন্তু আপিল বলি নাই। রিভিশন। যদি মঞ্জুর হয় তাহলে রিভিশন। আর এগুলাতে কি, দুইটাতেই আপিল, যে কোনো। মঞ্জুর না মঞ্জুর, যে কোনো। ঠিক আছে, এগুলো হচ্ছে একদম সাফ করে এক লাইন নিয়ে আসা হয়েছে জটিল স্যার, 43 ধারাটা অনেক জটিল স্যার। আর পরীক্ষায় এগুলাই আসবে, আর বাইরে কিছু না। এখন মামলা পুনর্বিচার রিমান্ডের জন্য প্রেরণের আদেশের বিরুদ্ধে, যেটা আমরা একটু আগে পড়ে আসছি। ঠিক আছে, রিমান্ডের জন্য প্রেরণের আদেশের বিরুদ্ধে আপনি কি করতে পারবেন? আপিল করতে আপিল পারবেন। করতে পারবে। তাহলে এই হচ্ছে বিষয়। এই একটাই পরীক্ষা আসে, আর একটা ইন্টারপ্রিটার আছে, ওইটারও আপনার আপিল করা যায়, ওইটার থেকে যে কোনো। এটা আসে না, সাধারণত দেই নেই। আচ্ছা, তারপরে দেখেন আমরা 33-এর সাথে মিলে কি পড়ছিলাম? 44। 44 নিঃস্ব ব্যক্তির 44 স্যার, আপিল। নিঃস্ব 44। ব্যক্তির নিঃস্ব ব্যক্তির মামলা করার অধিকার আছে 33-এ, আপিলের অধিকার আছে কোথায়? 44-এ। 33-এর সাথে 44 মিলে 3 3 33, 44। তাহলে 4 44, শেষ, আর কিছু না। তারপর রেফারেন্স মানে কি? রেফারেন্স মানে হাইকোর্টে কি চাওয়া? রেফারেন্স চাওয়া। নিম্ন আদালত বুঝতেছে না, বললো যে আমার এটা বুঝাই দেন বা এটা কি সিদ্ধান্ত হবে আমি বুঝি না, আপনি বলে দেন। তখন উচ্চ আদালত কি করলো, তাকে একটা সিদ্ধান্ত করলো। এটা হচ্ছে রেফারেন্স। সাধারণত চায় না, কেউ কি বলে আমি বুঝি না। যাই হোক, যেহেতু বইয়ে আছে আমি বলে দিলাম। তারপরে 47-এ চলে আসেন, রিভিউ। কয়বার রিভিউ করতে পারবো মনে রাখার জন্য পড়াইছিলাম টেকনিক। 47 বার। 47 বার। 47 আদেশে, 47। 47 আদেশে রিভিউ। আচ্ছা, তো রিভিউ কি রায় বা ডিক্রির পুনর্বিবেচনার জন্য আবেদন কোন আদালতে? যে আদালত রায় দিছে সেই আদালতে। যে এগুলো ঠিক রায় আছে, ডিগ্রি দিছে। রিভিউ আবেদন বিধি 1-এ বলছে রিভিউ করতে হবে 90 দিনের মধ্যে। আদেশ প্রদানের কয় দিনের মধ্যে? 90 দিনের 90 মধ্যে। দিনের যে মধ্যে। আদালত ডিক্রি দিছে সে আদালতে, উচ্চ আদালতে না। বুঝছেন কিনা? আর রিভিউ কখন করা যায়? যে ডিক্রি বা আদেশের বিরুদ্ধে আপিলের বিধান নেই, আপিল করা যাচ্ছে না, আপনি রিভিউ করতে পারবেন। আর আবার আপিলের বিধান আছে, তার আপনি আপিল করেন নাই, না করে কি রিভিউ করতে পারবেন? বুঝছেন কিনা? আপিলের বিধান আছে, আপিল না করে রিভিউ করা যাবে। আবার আপিলের বিধান নাই, আপনি রিভিউ করতে পারবেন। আর রিভিউর আবেদন মঞ্জুর বা নামঞ্জুর খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে পরীক্ষা একটা প্রশ্ন পাবেন। ঠিক আছে, আর লিখিততে কি একটা ফ্যাক্ট দিয়া বলবে রিভিউর আবেদন নামঞ্জুর করা হলো, এখন এই সংক্ষুব্ধ পক্ষের প্রতিকার কি। তাহলে আপনি যদি এই লাইন না জানেন তাহলে প্রতিকার লিখবেন করতে। অনেকে বলে যে স্যার আমি তো রিটেন পরীক্ষা দিব, আমি তো রিটেন কোন বই পড়বো, কেমনে পড়বো? আর রিটেন পড়ে কি করবেন আপনি? রিটেন তো কিছু পড়তেই হয় না। প্রকৃতপক্ষে রিটেনের জন্য খুব বেশি কিছু পড়া লাগে না। এমসিকিউর এই 4-5টা লাইন একসাথে করে দিলে রিটেন হয়ে যায়। আর রিটেন বইয়ে যা লেখছে ওগুলো মুখস্থ করলে আপনি 2 বছরও পরে শেষ করতে পারবেন না, আর মুখস্থ করাও সম্ভব না। এই জন্য আমার রিটেনের একটা ম্যানুয়াল দিব আপনাদেরকে, শুধু টপিক লেখা দিব। আর আমি এমসিকিউ যেমন সাজেশন লেখা দিছি না, এই পাশে টপিক লিখে এই পাশে দ্বারা
এখানে রিটেনের টপিক থাকবে, এই পাশে ধারাগুলা লেখা দিব। আপনি খালি এই ধারাগুলা এই বই থেকেই মুখস্থ করে এটার সাথে লাগাই দিবেন, রিটেন প্রশ্ন হয়ে যাবে। আর এক্সট্রা কি পড়তে হবে, শুধু ড্রাফটিং পড়তে হবে, আর কিচ্ছু না। আর বাকিগুলা রিটেনের কিছু প্রশ্ন থাকবে যেগুলো আপনাকে একটু নতুন করে দেখা লাগতে পারে, যেগুলো এমসিকিউতে ওই লেভেলে নাই, সেটা হইতে পারে সংখ্যায় 10%। বাকি 90%ই হচ্ছে আপনার এমসিকিউ থেকেই হয়ে যাবে। একটু ভালো করে বোঝার চেষ্টা করেন কিভাবে হবে। ধরেন আপনি এই লাইনটা না জানলেন, রিটেনের একটা প্রবলেম আসলে আপনি নাও পারতে পারেন, যদি এই সংক্রান্ত প্রবলেম আসে। তো এটা তো অনেকে পড়ে না, অনেকে মনে করে যে এটা তো এমসিকিউর পর আমি কেন রিটেনে পড়বো। কেন পড়বেন এটা আমি বলতেছি, দেখেন এটা শুধু না বোঝার কারণে হয় এই সমস্যাটা। রিভিউর আবেদন মঞ্জুর করলে তার বিরুদ্ধে কি করা যায়, আপিল আপিল করা করা যায়, যায়। আর রিভিউর আবেদন না মঞ্জুর করলে আপিল করা যায় না। আমি রিভিশন করা বলছিলাম যায়। রিভিউর আপিল এলাও, রিভিউর আবেদন কি হইলো, এলাও হইলো। তাইলে কি করবেন, আপিল করবেন। এতে আপিল এলাও, করবেন। এতে আপিল। রিভিউর আবেদন নট এলাও, এনে বলছিলাম নট এলাও মানে নট আপিল, এভাবে চিন্তা করতে হবে। তাইলে কি করবেন, নট আপিল হলে রিভিশন করবেন। রিভিউ রিভিশন নিজেই করতে বলে হবে। দিচ্ছে, নামঞ্জুর হলে এন এ কি নট অ্যালাউ, মঞ্জুর ইংরেজি কি অ্যালাউ। আচ্ছা, রিভিশন করবেন। এখন পরীক্ষায় একটা ফ্যাক্ট দিয়ে দিল, রহিম একটা মামলা চলতেছে, মামলা একটা ডিক্রি হইলো, ডিক্রি হওয়াতে বিবাদী কি করলো অথবা বাদী কি করলো, এই যে আদালত দিতে দিছে সে আদালতে কি করলো, রিভিউর আবেদন করলো, আদালত আপনার নাম মঞ্জুর করলো। এখন করণীয় কি? তা আপনি যদি তাহলে রিভিশন করতে এটা হবে। সেক্ষেত্রে রিভিশন করবে। না জানেন, তাহলে আপনি কেমনে লিখবেন, রিটেনে কি প্রবলেম আসতে পারে না, 3 মার্কের একটা প্রবলেম দিয়ে দিল। এখন যদি আপনি না বুঝেন তাহলে তো এই প্রবলেম আপনি পারবেন না। এরকম প্রবলেম আসে কিন্তু। তারপর ওই যে একটু আগে যেটা পড়াইলাম, আপিল, ওই যে আপিলকারী, তারপর আমি যে ছক করে করে বুঝাই দিচ্ছি, এগুলো এইভাবে কেউ বুঝাবে না। এখান থেকেও আপনি কি একটা প্রবলেম চলে আসতে পারে এমসিকিউতে বা লিখিততে। তাহলে এই জিনিসগুলো যদি আপনি ক্লিয়ার করে যান, আপনি দেখবেন যে পরীক্ষার হলে আপনি মজা করে সবকিছু পারতেছেন, মুখস্থ করে না। তাহলে আমাদের দেওয়ানি শেষ। দেওয়ানি আজকে ক্লাসের মধ্য দিয়ে শেষ হয়ে গেল আমাদের। এখন দেওয়ানি কার্যবিধির আদেশ, এইগুলো ভালো করে পড়বেন। এই শিরোনামগুলা যেগুলো আমি দেখাই দিচ্ছি, ইংলিশ টার্ম সহ, ইংলিশ টার্ম সহ, মামলার পক্ষ, গঠন, মামলা দায়ের, সমন প্রদান, সার্ভিস অফ সমন্স, হ্যাঁ এই জিনিসগুলা, ঠিক আছে, কোন আদেশে কি আছে, হ্যাঁ ইংলিশ বাংলা সহ পড়বেন। আর একটা বিষয় যেটা আপনার এখানে দেখেন, একটা কম্বিনেশন দেওয়া আছে। এখানে কি দেওয়া আছে, কম্বিনেশন দেওয়া আছে। এটা তো এইখানে আমার বইতে নাই স্যার। দাঁড়াও, আচ্ছা তাহলে আপনি দেখেন এখানে আপনার ধারা দেওয়া আছে, আদেশ দেওয়া আছে, আর হচ্ছে কি ইংলিশ টার্ম দেওয়া আছে। ধারা, আদেশ, আর কি ইংলিশ টার্ম। তো এখানে দেখেন শিরোনাম, ধারা, আদেশ, ইংলিশ টার্ম, ঠিক আছে। এটা ধারা, এটা মিলে হচ্ছে এই আদেশের সাথে, এটা ধারা মিলে এই আদেশের সাথে, এটা ধারা মিলে এই আদেশের সাথে, এটা একটু মুখস্থ করবেন, তাইলে কাজ শেষ। যেমন ইন্টারপ্রিটার ধারা 88, আদেশ 35, ঠিক আছে, এই বিষয়গুলা। তারপরে আদেশের বিরুদ্ধে আপিল 104 থেকে 106, 43, রেফারেন্স 113তেও আছে, আদেশ 40-এও আছে, রিভিউ ধারা 114তেও আছে, আদেশ 47-এও আছে। তারপরে আপনার হচ্ছে সমন ইস্যু ও জারি করা, এই যে ধারা, আদেশ 5, আদেশ, আর এদিকে কি 27, 32 এগুলা দেখবেন। মামলা, দেওয়ানি মামলা দায়ের ধারা 26-এ বলা আছে, আদেশ 4-এ বলা আছে। তাহলে এই বিষয়গুলো কি মুখস্থ করবেন। আর হচ্ছে এই 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 হচ্ছে আপনার দেওয়ানি মামলা কিভাবে চলে, ঠিক আছে, মামলার শুরুর পর্যায়ে, বিচারিক পর্যায়ে, ডিগ্রি পরবর্তী, এটা জাস্ট একটা রিডিং দিবেন, এটা পরীক্ষার জন্য না, মামলার স্টেজ গুলা বোঝার জন্য, ঠিক আছে, কখন কি হয়, কোন সময় কি, এগুলা, আর কিছু না।
তারপরে হচ্ছে আপিল, আপনার এটা দেখবেন আহ, কত আদেশে আছে, কত ধারাতে আছে, কত আদেশ কত ধারা, কত আদেশ কত ধারা। তারপরে দেওয়ানি মামলা কিছু উদাহরণ দেওয়া আছে, এই জিনিসগুলো বেসিক, এগুলো পড়বেন। দুই ধরনের, সত্য আর পদ। যেমন সম্পত্তির দখল সংক্রান্ত মামলা, চুক্তির মামলা, দলিল বাতিল, সত্য বা ঘোষণা, চুক্তি রদ, দলিল সংশোধন, ঘোষণামূলক, প্রতিষ্ঠানের কর্মচারীর পদ সংক্রান্ত মামলা, নিষেধাজ্ঞা সংক্রান্ত মামলা, স্থাবর সম্পত্তি, অস্থাবর সম্পত্তি, কপিরাইট, ট্রেডমার্ক। ঠিক আছে, এগুলো সব হচ্ছে কি দেওয়ানি প্রকৃতির মামলা। তাহলে পরীক্ষায় অনেক সময় প্রশ্ন আসে নিচের কোনটি দেওয়ানি প্রকৃতির মামলা নয়। তাহলে আপনি যদি না বুঝেন তাহলে আপনি কেমনে বুঝবেন? ঠিক আছে, এই হচ্ছে বিষয়। আর আমরা বেশি আজকে দেখবো না। আর একটা পড়া দিয়ে দেই, সেটা হচ্ছে বুলেট পয়েন্ট গুলা একদম টু দা পয়েন্টে পড়ে ফেলবেন। এগুলো কি পড়ছেন আপনারা? আর এই সাজেশন ধরে ধরে কি করবেন, আপনি প্র্যাকটিস করবেন যে আপনি পারেন কিনা, মনে আসছে কিনা। এটা হাত দিয়ে ডান পাশেরটা বন্ধ করবেন, বন্ধ করে বিষয়ভিত্তিক সাজেশন আর এদিকে মাস্টার প্ল্যান দেওয়া আছে যে এই টপিক গুলা কোন কোন আদেশ বিধি নিয়ে গঠিত, এই টপিক গুলা কোনটা কোনটা নিয়ে গঠিত, এগুলা একটু মাথায় সেট আপ করবেন। আর এইটা মুখস্থ করবেন। এই 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 বুলেট পয়েন্ট গুলা মুখস্থ বলতে কি জাস্ট পড়লেই মনে হবে, আমি সব পড়াইছি। যেমন মিথ্যা মামলার খরচ কত বলেন, 50,000। দেওয়ানিতে 50,000, এগুলো সব পারেন কিন্তু। তারপর সময় বৃদ্ধিকরণ কত ধারা, আর মোকদ্দমার মূল্যমান সংশোধনের সর্বোচ্চ সময় 21 দিন। তারপর প্লিডিং সংশোধনের সময় কত দিন? 14 দিন স্যার। 14 দিন। এই যে জিনিসগুলা, হ্যাঁ, ডিক্রি বা আদেশ জারি কত দিনের মধ্যে করতে হয়? 90 দিন। 90 দিনের মধ্যে রিভিউ করতে হয়। আদালতে 2,000 টাকা 3,000 টাকা খরচ, হ্যাঁ, জারিতে বাধা দিলে কতদিন আটক রাখা যায়? এই যে দেখেন এখানে দেওয়া আছে কতদিন, 30 দিন। এই বিষয়গুলা কি অনেকগুলা দিছি না? জি স্যার, এগুলা পারবেন না বুঝে বুঝে এখন পারা যাবে স্যার। বলেন। এটা এটা স্যার, পড়বেন, এটা মুখস্থ আমাদের করবেন। হ্যাঁ, আমাদের আরেকটা ক্লাসে সিপিসিটার পুরাটাই হচ্ছে একটু মানে যে কমন কমন ইগুলা একটু মানে ধারা ইয়েগুলা আদেশগুলো একটু বলে দিয়ে আমরা একটু লিখে নিব নেক্সট ক্লাসে। ঠিক আছে, ঠিক আছে। সামনে ক্লাসে ওভারঅল আর একটা সিপিসি ক্লাস করব, তারপরে আমরা হ্যাঁ, এই ওই ক্লাসে সিপিসির উপর পুরাটাই একটা সিপিসিটা পরীক্ষা একটু দিব। রিভাইজ দিয়ে দিয়ে। সিপিসির একটা পরীক্ষা দিব, হ্যাঁ, পরীক্ষা দিয়ে আমরা সিআরপিসি তে যাব। আমাদের সিআরপিসি আর বার কাউন্সিল পড়লে তো আমাদের অনেকটাই শেষ। তারপর আমরা মে মাসের 1 তারিখ থেকে প্র্যাকটিস করব, পুরো মাস প্র্যাকটিস করব। হ্যাঁ, বুঝছেন? ওই প্র্যাকটিস ম্যানুয়াল থেকে জি স্যার। আমার প্ল্যান মতে আগাচ্ছি আমি কিন্তু, অতএব আমরা যারা আপনার প্ল্যান যেন ঠিক যারা থাকে। আমরা যারা পিছনে শুরু করছিলাম স্যার, আমার তো সব বই শেষ হবে না স্যার। আপনাদের স্যার ইয়া করতে হবে, ওই যে রেকর্ড গুলা দিছি না, রেকর্ড গুলা দেখে নিয়ে আর ওগুলোর উপর আমি ক্লাস নিব তো ওভারঅল। বুঝছি রেকর্ড পান স্যার। নাই? রেকর্ড পাইছি পাইছেন স্যার তো? এখানে। আসুন স্যার। ওগুলাই তো স্যার এখন পাইছি। না স্যার। রেকর্ড যারা পান নাই আমার স্যার হোয়াটসঅ্যাপে লগ দিয়ে রেকর্ড দিয়ে দিব। জি স্যার। ঠিক আছে, তা ভালো থাকুন স্যার, আসসালামু আলাইকুম স্যার। ওকে, থ্যাংক ইউ। জি, ওকে, আসসালামু আলাইকুম। আমাদের ক্লাস শেষ। ভালো করে পড়েন, সুন্দর থাকেন, নিরাপদে থাকেন। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ